মানে সৃজনশীল ধরতে পারাটা হচ্ছে একটা আর্টের বিষয়। এই জিনিস যদি তুমি ধরতে পারো, দেখবা যে অটোমেটিক্যালি তোমার বায়োলজিতে নাম্বার বেশি আসতেছে। কিভাবে আসে পরীক্ষাতে আসলে সেই জিনিসটা দেখা দিচ্ছি। যেমন এই জায়গাটা যেটা আছে, এই যে প্যারাটা আছে, এই যে প্যারাটা আছে, ভাই কিন্তু দাগাই দিচ্ছে তোমাদেরকে। এই যে প্যারাটা আছে, সেই প্যারাটা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে নর্মালি প্রশ্ন আসে। কোথায় প্রশ্ন আসে? ঢাকা ইউনিভার্সিটিতে। তো তোমাকেও যে কাজটা করতে হবে যে এই সম্পূর্ণ পড়াগুলো হচ্ছে এরকমভাবে একটার সাথে একটা লিঙ্ক করে ফেলতে হবে, যে এদের তো মিলন দরকার, ঠিক আছে? একজন একজন থেকে দূরে গেলে তো হচ্ছে বাঁচবে না, তো তাদেরকে আমরা মিলাই দিব। থ্যাংক ইউ। সো কাহিনী বুঝছো? মানে আমি ডিটেলসে বা ডিপে কেন গেলাম, কারণ তোমাদের বইতে হচ্ছে এই কাহিনীগুলো নাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাদের 12 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 12 নম্বর ক্লাসে আমরা কোষের গঠন চ্যাপ্টারটার দুইটা টপিকের একদম 12টা বাজায় ছাড়বো, ঠিক আছে? সেগুলো কি কি? একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। এই দুটো টপিক থেকে প্রায়শই কিন্তু আমাদের বোর্ড পরীক্ষাতে অর্থাৎ এইচএসসি পরীক্ষাতে কিন্তু সৃজনশীলের প্রশ্ন আসে। সুতরাং আজকের ক্লাসটা হচ্ছে একটা হট ক্লাস, ঠিক আছে? আজকের ক্লাসটা একদম দারুণভাবে হচ্ছে ভাইয়া নেওয়ার চেষ্টা করবো, যেন এই টপিকগুলো থেকে তোমাদের সৃজনশীলের প্রশ্ন আসলে বা এমসিকিউতে প্রশ্ন আসলে তোমরা যাতে হচ্ছে অ্যাটলিস্ট না আটকাও, ঠিক আছে? সো চলো আমরা দেরি না করে শুরু করি। আজকের ক্লাসে প্রথমত আমি যখন হচ্ছে তোমাদেরকে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি এই অংশগুলো পড়াইছিলাম, তখন কিন্তু দেখাইছিলাম যে ওই টপিকগুলো থেকে কীরকমভাবে হচ্ছে সৃজনশীলে প্রশ্ন আসে। সো এক্স্যাক্টলি সেম কাজটাই আমরা হচ্ছে এখানে করার চেষ্টা করব। আমরা ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এই দুইটা যে টপিক, সেই টপিকগুলো থেকে কীরকমভাবে সৃজনশীলে প্রশ্ন আসে সেই কয়েকটা উদাহরণ হচ্ছে আগে একটু দেখে ফেলবো। সেই অনুযায়ী প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে কিন্তু আমাদের এই টপিক থেকে সৃজনশীলে ইনশাল্লাহ কেউ আটকাইতে পারবে না। সো দেখো, এটা হচ্ছে যশোর বোর্ডে 2022 সালের একটা প্রশ্ন। সেই প্রশ্নের মাঝে কি বলছে দেখো, উদ্দীপকটা একটু খেয়াল করো। উদ্ভিদ কোষে এমন দুটি অঙ্গাণু উপস্থিত যার প্রথমটি না থাকলে পুষ্টিতে সবাত শ্বসন সম্পন্ন হয় না। দিস ইজ দ্য ক্লু, দিস ইজ দ্য ক্লু, ঠিক আছে? বায়োলজি পরীক্ষাতে প্রশ্ন ধরতে পারা মানেই হচ্ছে তুমি 50% তোমার কাজ করে ফেলছো, ঠিক আছে? বাকিটা হচ্ছে জাস্ট মানে অ্যাপ্লাই করে আসতে হবে। সো এটাই কিন্তু আমাদের উদ্দীপকের ক্লু, যে এমন একটা অঙ্গাণু যে অঙ্গাণুটা যদি না থাকে তাহলে একটা কোষে সবাত শ্বসন সম্পন্ন হয় না। সবাত শ্বসন জিনিসটা একটু সিম্পলি চিন্তা করো। সবাত শ্বসন কি ছিল? 9 10-এ কি পড়ে আসছি? সবাত শ্বসন ছিল এমন একটা শ্বসন প্রক্রিয়া যেখানে 4টা ধাপ ছিল। সে 4টা ধাপের কি কি উদাহরণ আছে? 4টা ধাপের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, সেকেন্ডলি আছে হচ্ছে এসিটাইল কোয়ে সৃষ্টি, থার্ডলি আছে ক্রেবস চক্র এবং ফোর্থলি আছে হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কিংবা ইটিসি। সো এই যে লাস্টের 3টে ধাপ, সেই 3টা ধাপ কোথায় সংগঠিত হয় বলো তো? মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। সো কোন অঙ্গাণুটি উপস্থিত না থাকলে সবাত শোষণের ওই 3টা ধাপ সংগঠিত হবে না? সে আনসারটা কি? সে আনসার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সো আমাদের কিন্তু ফার্স্ট ক্লু কিন্তু আমরা ধরতে পারছি আশা করি, ঠিক আছে? এরকমভাবে প্রশ্ন ধরতে হবে। বায়োলজির প্রশ্নটা দেখা মাত্রই দেখবা যে তোমার মাথায় একটা চক্কর মারছে, ঠিক আছে? এরকম একটা অবস্থা হবে যে আসলে কি জানতে চাইছে। বাট মাথাটা একটু ঠান্ডা করে যদি উদ্দীপকটা বুঝতে পারো তাহলে কিন্তু কেল্লাফাতে বাকিটা তুমি হচ্ছে সুন্দরভাবে লিখতে পারবা, ঠিক আছে? এটা ম্যাপ না যে হচ্ছে মিলাইতেই হবে বা এরকম কিছু, কোনো প্রেশারে কিছু নাই। জাস্ট প্রেশারের জায়গা কোনটা, একটা সৃজনশীল প্রশ্ন দেখার পর সেই যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপকে কোনটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে সেই জিনিসটা ধরতে পারা, ঠিক আছে? সো আমরা কিন্তু দেখে বুঝে গেলাম যে সবাত শোষণ সম্পন্ন হয় না এমন অঙ্গাণু কোনটা, মানে কোন অঙ্গাণুটার অভাবে হচ্ছে সবাত শোষণ সম্পন্ন হবে না, সেই আনসারটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সো প্রথম অঙ্গাণুটা কি? প্রথম অঙ্গাণুটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এবং দেখো, অপরটির উপর পৃথিবীর সকল জীবকুল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। আমরা কিন্তু শালক সংশ্লেষণের কথা সবাই জানি। শালক সংশ্লেষণ না হলে উদ্ভিদ টিকতে পারতো না, আর উদ্ভিদ না টিকলে গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ কেউ কিন্তু টিকতে পারতো না। সুতরাং আমরা কিন্তু বুঝতে পারতেছি যে সেকেন্ড যে অঙ্গাণুটা আছে সেই সেকেন্ড অঙ্গাণুটা বলতে আসলে কাকে বোঝানো হয়েছে? ক্লোরোপ্লাস্টকে বোঝানো হয়েছে, ঠিক আছে? সো এই যে উদ্দীপক ধরার যে আর্ট, সেই আর্ট কিন্তু ভাইয়া তোমাদেরকে হচ্ছে শেখাই দিলাম। সো প্রথম যে অঙ্গাণু সেটা আমরা কি মনে রাখবো? প্রথম অঙ্গাণুটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সেকেন্ড অঙ্গাণুটা কি? ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? আমরা উদ্দীপক একদম বিশ্লেষণ করে শেষ করে ফেলছি। এবার দেখো গ নাম্বারের যে প্রশ্ন, সেই প্রশ্নে কি বলছে? উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গঠন লেখো। অর্থাৎ আমাদের এক্ষেত্রে কি করতে হবে? মাইটোকন্ড্রিয়ার গঠনটা ব্যাখ্যা করতে হবে। কিভাবে ব্যাখ্যা করবা সেটা আজকের ক্লাসের পরবর্তী অংশে তোমাদেরকে দেখাই দিব। বাট প্রশ্নটা ধরতে পারছো তো, ঠিক আছে? এখানে আসলে কি চেয়েছে? উদ্দীপকের প্রথম অঙ্গাণুটা বলতে আসলে মাইটোকন্ড্রিয়াকে বোঝানো হয়েছে এবং সেটার গঠন তুমি এরপর হচ্ছে ব্যাখ্যা করবা। সেকেন্ডলি ঘ নাম্বার কি জানতে চাইছে দেখো, যে উদ্দীপকের আলোকে দ্বিতীয় অঙ্গাণুটির খাদ্য উৎপাদন এবং পরিবেশীয় গুরুত্ব বিশ্লেষণ করো। দ্বিতীয় অঙ্গাণু কোনটা? দ্বিতীয় অঙ্গাণুটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে কিভাবে খাদ্য তৈরি হয়? শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। সো ওই প্রক্রিয়াটা কিভাবে সংগঠিত হয় সেই জিনিসটা ব্যাখ্যা করতে হবে। সো এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? এইরকম ভাবেই কিন্তু মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই দুইটা
একই সৃজনশীলে মিক্স করে আসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে একটা টাইপ দেখাইলাম ভাইয়া তোমাদেরকে। সেকেন্ড টাইপটাতে আমরা চলে যাই। সেকেন্ড টাইপটা হচ্ছে রাজশাহী বোর্ডে 2023 সালের একটা প্রশ্ন। সেই প্রশ্নটাতে দেখো উদ্দীপকে ক্লিয়ারলি দুইটা অঙ্গাণু দেখানো হয়েছে, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, দেখেই বুঝতেছি আমরা, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, 1 নম্বরে যেটা জানতেছি যে উদ্দীপক কে এর গঠন বর্ণনা করো। উদ্দীপকে কে কোনটা? কে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সুতরাং মাইটোকন্ড্রিয়ার গঠন কিন্তু এই ক্ষেত্রেও আসছে। সো মাইটোকন্ড্রিয়ার গঠনটা কিভাবে লিখতে হবে, ঠিক আছে, সেই জিনিসটা ভাইয়া কিন্তু দেখাবো। আচ্ছা, এখানে আরেকটা ক্লু দেওয়া আছে না, প্রশ্নটা ভালো করে ধরতে হবে কিন্তু। ঠিক আছে, প্রশ্নটা না ধরতে পারলে তুমি যতই পারো না কেন আনসার কিন্তু সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে না। এখানে কি ভৌত গঠনের কথা বলছে, নাকি রাসায়নিক গঠনের কথা বলছে, নাকি শুধুমাত্র গঠনের কথা বলছে? শুধুমাত্র কিন্তু গঠনের কথা বলছে। গঠনের কথা বলা মানে হচ্ছে তোমাকে এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে তোমাকে ভৌত গঠনটাও ব্যাখ্যা করতে হবে, রাসায়নিক গঠনটাও ব্যাখ্যা করতে হবে। শুধুমাত্র যদি বলতো যে ভৌত গঠনটা ব্যাখ্যা করো, সেই ক্ষেত্রে জাস্ট ভৌত গঠনটা ব্যাখ্যা করলেই হতো। বাট যেহেতু গঠন বর্ণনা করতে বলছে, সুতরাং এখানে ভৌত গঠনটাও তুমি মানে সিম্পলভাবে হচ্ছে সংক্ষিপ্ত আকারে হচ্ছে বর্ণনা করবা, রাসায়নিক গঠনটাও একটু শর্ট করে হচ্ছে বর্ণনা করবা। দুইটাই হচ্ছে বর্ণনা করতে হবে এই ক্ষেত্রে। আচ্ছা, এরপর দেখো হচ্ছে গ নাম্বার আসলে কি টাইপের প্রশ্ন চাইছে, যে উদ্দীপকের কে এবং এল এর শারীরবৃত্তীয় কাজ পরস্পর নির্ভরশীল। মানে খুবই সুন্দর একটা প্রশ্ন কিন্তু। দেখো যে উদ্দীপকের কে মানে কি মাইটোকন্ড্রিয়া, এবং এল মানে কি, এল মানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এদের যে শারীরবৃত্তীয় কাজটা সেটা কিন্তু একটা আরেকটার উপর নির্ভরশীল। কিভাবে একটু সিম্পলি চিন্তা করো। ক্লোরোপ্লাস্ট সে কি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয় উদ্ভিদের ভিতরে? গ্লুকোজ কিংবা কার্বোহাইড্রেট তৈরি হয়। সো এটা যেই গ্লুকোজ হচ্ছে একটা উদ্ভিদের দেহের মাঝে তৈরি করলো, এটা যেই গ্লুকোজ একটা উদ্ভিদের মাঝে তৈরি করলো, সেই গ্লুকোজটাই কিন্তু মাইটোকন্ড্রিয়াতে গিয়ে শ্বসন কাজে ইউজ হয়। গ্লুকোজ প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস এটিপি। সো বুঝতে পারতেছো এদের দুজনের মাঝে সম্পর্কটা কি? মানে খুবই সিম্পল একটা জিনিস, বাট এগুলো হচ্ছে ধরতে শিখতে হবে। মানে সৃজনশীল ধরতে পারাটা হচ্ছে একটা আর্টের বিষয়। এই জিনিস যদি তুমি ধরতে পারো, দেখবে যে অটোমেটিক্যালি তোমার বায়োলজিতে নাম্বার বেশি আসতেছে। বায়োলজিতে সৃজনশীলে কম আসার কোনো কারণই নাই, যদি তুমি হচ্ছে প্রশ্ন ধরতে পারো, চিত্র হালকা পাতলা পারো, এবং সুন্দর করে পয়েন্ট বাই পয়েন্ট টু দ্য পয়েন্টে হচ্ছে কথাগুলো লিখে দিয়ে আসতে পারো। সমাজবিজ্ঞানের মতো বিশাল বড় রচনা লিখলে কিন্তু এক্ষেত্রে নাম্বার পাওয়া যাবে না। টু দ্য পয়েন্টে কথাগুলো লিখতে হবে। কিভাবে লিখবা সেই জিনিসটা ভাইয়া আজকের ক্লাসের লাস্টের দিকে দেখা দিচ্ছি। আচ্ছা, এরপর দেখো, তাহলে বুঝতে পারছো এই সৃজনশীলে, বুঝতে পারছো? আরেকটা এক্সাম্পল দেখি আমরা, চলো। আজকে যত টাইপের এমসিকিউ বা সিকিউ যেগুলো আসতে পারে সেগুলো সব কিন্তু ভাইয়া পয়েন্ট বাই পয়েন্ট হচ্ছে তোমাদেরকে দেখাই দিব। এক্সাম্পল প্র্যাকটিস করলে আশা করি তোমরা প্রশ্ন ধরাটা শিখে যাবা। এরপর যখন হচ্ছে আমি গিয়ে তোমার হচ্ছে কিভাবে এদের ভৌত গঠন বর্ণনা করবা, রাসায়নিক গঠন বর্ণনা করবা পয়েন্ট বাই পয়েন্ট, সেই জিনিসটা যখন শেখাবো সেটা তোমাদের কাজে লাগবে। এখন দেখো ময়মনসিংহ বোর্ডে 2022 সালে কি প্রশ্ন আসছিল, ঠিক আছে? 1 নম্বরে কিন্তু এই প্রশ্নটা আসছে। সেটা কি বলছে, যে সকল জীবিত কোষে এ গঠনটি পাওয়া যায়। সকল জীবিত কোষ তার মানে কি? এখানে কিন্তু ক্লু, সকল জীবিত কোষ মানে এখানে উদ্ভিদের কথা বলছে, প্রাণীর কথা বলছে। সো দ্যাট মিনস আমরা এখানে এমন কোনো অঙ্গাণুর কথা চিন্তা করব না যেটা কিনা শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় বা শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়। এই টাইপের কোনো কিছু চিন্তা করা যাবে না। এমন কিছু চিন্তা করতে হবে যেটা কিনা সকল জীবিত কোষ মানে উদ্ভিদ কোষও পাওয়া যায়, প্রাণী কোষও পাওয়া যায়। আচ্ছা, এবং এটি ক্রোমোজোমাল ইনহেরিটেন্সে অংশগ্রহণ করে। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ক্রোমোজোমাল ইনহেরিটেন্স জিনিসটা কি? ক্রোমোজোমাল ইনহেরিটেন্স মানে হচ্ছে বংশগতি বা বংশ পরম্পরায় কোনো একটা কিছু সঞ্চারিত হওয়া। সো ক্রোমোজোমের মাধ্যমে কোনো একটা জীবের যেই একটা কোষের যে বৈশিষ্ট্যগুলা, সেগুলা পরবর্তী কোষে কোন জিনিসটা নিয়ে যাইতে সাহায্য করে, সেই জিনিসটা কিন্তু নিউক্লিয়াস। সেটা কি? নিউক্লিয়াস। আমরা জানি নিউক্লিয়াসের ভিতরেই থাকে হচ্ছে ক্রোমোজোম, নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম। সো নিচের কোনটি ক্রোমোজোমাল ইনহেরিটেন্সে ভূমিকা পালন করে? আনসার হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, সো নিউক্লিয়াস এখানে কি বলছে? নিউক্লিয়াসের কথা কিন্তু বুঝাইছে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, সকল জীবিত কোষ মানে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দুইটাতেই তো এই নিউক্লিয়াস কিন্তু পাওয়া যায়। সো নিউক্লিয়াসের কথা বুঝাইছে। তার মানে এই গঠনটা দ্বারা আসলে কাকে বুঝাইছে? নিউক্লিয়াসকে। এই গঠনটা দ্বারা আসলে নিউক্লিয়াসকে বোঝানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো অন্য একটি গঠন বি সকল সালোক সংশ্লেষণকারী কোষে পাওয়া যায়। অন্য আরেকটা গঠন কি পাওয়া যায়? বি সকল সালোক সংশ্লেষণকারী কোষে পাওয়া যায়। এই সিমিলার টাইপের একটা, মানে এখন যেই জিনিসটা পড়াবো সেটা কিন্তু গত ক্লাসে পড়ায় আসছি তোমাদেরকে, কিভাবে আসে পরীক্ষাতে আসলে সেই জিনিসটা দেখা দিয়েছি। অন্য একটা গঠন বি সকল সালোক সংশ্লেষণকারী কোষে পাওয়া যায়। সালোক সংশ্লেষণকারী কোষ মানে কি? সালোক সংশ্লেষণকারী কোষ মানেই হচ্ছে সেই জিনিসটা আসলে একটা উদ্ভিদ কোষে পাওয়া যায়। সো উদ্ভিদ কোষ মানেই বুঝতেছি জিনিসটা হচ্ছে প্লাস্টিডের দিকে যাবে বা ক্লোরোপ্লাস্টের দিকে যেতেছে। সো আমরা কিন্তু একটা আইডিয়া পাইছি। সেকেন্ড লাইনে সেকেন্ড যে ক্লুটা দেওয়া হয়েছে সেটা দেখলে তুমি কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবা। এবং এটি
সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে অংশগ্রহণ করে। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স এটা সম্পর্কেও কিন্তু গত ক্লাসে বলছি। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স হচ্ছে সাইটোপ্লাজমের ভিতরে থাকা কোনো একটা কোষীয় অঙ্গাণু তার নিজের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলা সে যখন হচ্ছে অপত্য অঙ্গাণু সৃষ্টি করে তখন সেই অঙ্গাণুতে যে হচ্ছে ট্রান্সফার করে বা সঞ্চারিত করে সেই ঘটনাটাকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। কথার কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া একটা অঙ্গাণু, সে তার যে বৈশিষ্ট্য সেটা অপত্য মাইটোকন্ড্রিয়াতে যে সঞ্চারণ করে সেই জিনিসটাই হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। বা একটা ক্লোরোপ্লাস্টের কথা আমরা বলতেছি, সেই ক্লোরোপ্লাস্টের নিজের যে বৈশিষ্ট্য সেটা সে অপত্য ক্লোরোপ্লাস্টে যে ট্রান্সফার করে সেই জিনিসটাকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। তাহলে আমরা বুঝলাম যে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে দুইটা অঙ্গাণু ভূমিকা পালন করে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দ্য প্রশ্ন ইজ দ্যাট যে এখানে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বলতে আসলে কোনটাকে আমরা ধরবো? এখানে কিন্তু ক্লু দিয়ে দিচ্ছে তোমাকে, শালক সংশ্লেষণকারী কোষ। দ্যাট মিন্স এটা কিন্তু মাইটোকন্ড্রিয়া না, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কথা বোঝাইছে। সুতরাং বি হচ্ছে কি? বি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, বি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আশা করি প্রশ্ন ধরা সম্পর্কে তোমাদের আর কিছু বোঝাইতে হবে না। বাকি জিনিস তোমরা নিজেরা মোটামুটি হচ্ছে রিডিং দিলে পড়বা, পারবা ইনশাল্লাহ। গ নাম্বারে বলতে চাইছে যে উদ্দীপকে উল্লেখিত বি গঠনটির চিত্র অঙ্কন করো। সো বি গঠন কোনটা? বি গঠন হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখন কি করবা? ক্লোরোপ্লাস্টের গঠন ব্যাখ্যা করবা, সিম্পল কথা, শেষ। এরপর হচ্ছে গ নাম্বারে কি? গ নাম্বারে দেখো যে উদ্দীপকে উল্লেখিত গঠন এ জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে উল্লেখিত গঠন এ কোনটা? এ হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কিভাবে জীবদেহে গঠন ভূমিকা পালন করে সেই জিনিসটা জাস্ট ব্যাখ্যা করবা। খুবই সিম্পল একটা জিনিস, ঠিক আছে। নিউক্লিয়াসের গঠন আপাতত এখনো পড়াইনি আমি। সো এই টপিকগুলোর পরে হচ্ছে নিউক্লিয়াসের গঠন আমরা পড়বো, তখন কিভাবে ব্যাখ্যা করতে হবে সেই জিনিসটা তোমরা আশা করি জেনে যাবা। সো বুঝতে পারছো প্রশ্ন কিভাবে ধরতে হবে? আশা করি কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যাই। এটা হচ্ছে রাজশাহী বোর্ডে 2017 সালে, অর্থাৎ আমার আমি যে বছর হচ্ছে এইচএসসি দিছিলাম সেই বছর আসছিল রাজশাহী বোর্ডে। আমি হচ্ছে ঢাকা বোর্ডে পরীক্ষা দিয়েছিলাম। সো রাজশাহী বোর্ডে এটা আসছিল। দেখো 1 নাম্বার কি বলছে যে উদ্ভিদে একটি কোষীয় অঙ্গাণু শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। শর্করা জাতীয় খাদ্য মানে হচ্ছে গ্লুকোজ টাইপের খাদ্য, এবং সেই জিনিসটা দেখে আমরা কিন্তু বুঝতেছি যে এই যে কোষীয় অঙ্গাণুটা আছে সেটা বলতে আসলে কাকে বোঝাচ্ছে? ক্লোরোপ্লাস্টকে বোঝাচ্ছে। কারণ ক্লোরোপ্লাস্টই হচ্ছে শর্করা জাতীয় খাদ্য, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, সেই খাদ্য একটি জৈবনিক প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপন্ন হয়। জৈবনিক প্রক্রিয়াটার নাম কি? শ্বসন বিক্রিয়া। ঠিক আছে। সো আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম উদ্দীপকটা পরে। এখন কথা হচ্ছে গ নাম্বারে কি জানতে চেয়েছে? দেখো গ নাম্বারে জানতে চেয়েছে যে উদ্দীপকের অঙ্গাণুটির চিহ্নিত চিত্র অঙ্কন করো। অর্থাৎ আমাদের কি করতে হবে? ক্লোরোপ্লাস্টের চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে। এবং লাস্টলি ঘ নাম্বারে কি জানতে চাইছে? যে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া দুটির মাঝে তুলনা করো। উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া দুটির মাঝে তুলনা মানে কি? শালক সংশ্লেষণ এবং শ্বসনের মাঝে তুলনা করতে হবে। শালক সংশ্লেষণের মাঝে কি কি ঘটনা হয় এবং শ্বসনের মাঝে কি কি ঘটনা হয়, কোনটার মাঝে সাদৃশ্য, এদের মাঝে কি সাদৃশ্য আছে, কি বৈসাদৃশ্য আছে, সেই জিনিসগুলো হচ্ছে এখানে বর্ণনা করতে হবে। ঠিক আছে। আশা করি হচ্ছে প্রশ্ন ধরা নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে। সৃজনশীলে কত টাইপের ঘুরাই বেঁচে আসতে পারে সেই জিনিস দেখাই দিছি। এবার আসো আমরা কিভাবে আনসার করব, আনসারটা কিভাবে লিখবো, কিভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে প্রত্যেকটা জিনিস মনে রাখবো সেটা হয় তোমাদেরকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, এটা হচ্ছে একটা প্রাণী কোষ। আমরা কিন্তু দেখতে পারতেছি যে উদ্ভিদ কোষের ভিতরে হচ্ছে নর্মালি এই ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। অন্যদিকে প্রাণী কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় না, বাট কি পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। এখানেও মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। সো মাইটোকন্ড্রিয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা প্রকৃত কোষ মানেই হচ্ছে সেই কোষের ভিতরে নর্মালি মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে। আর শুধুমাত্র উদ্ভিদ কোষ, প্রকৃত কোষের মাঝে শুধুমাত্র উদ্ভিদ কোষে হচ্ছে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। আশা করি এগুলো তোমরা অলরেডি জানো। এবার আসো আমরা ক্লোরোপ্লাস্টের কিছু বেসিক জিনিস সম্পর্কে জেনে নিই। ক্লোরোপ্লাস্টের কিছু বেসিক জিনিস সম্পর্কে জেনে নিই। ঠিক আছে। আমরা গত ক্লাসে কিন্তু প্লাস্টিড অংশটা দেখাইছিলাম তোমাদেরকে, যদি হচ্ছে আমি ভুল না করি। প্লাস্টিড অংশটা হচ্ছে দেখানোর পর আমরা কিন্তু দেখছিলাম যে 3 টাইপের প্লাস্টিড হওয়া পসিবল। নাম্বার 1 হচ্ছে লিউকোপ্লাস্ট, সেকেন্ডলি হচ্ছে ক্রোমোপ্লাস্ট, এবং থার্ডলি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সো সেই ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আজকে আমরা ডিটেলসে জানার চেষ্টা করবো। ঠিক আছে। সো ক্লোরোপ্লাস্টকে বলা হয় সবুজ প্লাস্টিড। এর ভিতরে হচ্ছে ক্লোরোফিল নামক একটা রঞ্জক পদার্থ বা পিগমেন্ট থাকে, বা হচ্ছে একটা বর্ণকণিকা থাকে। ঠিক আছে। সো এই ক্লোরোফিল আসলে 2 রকমের হয়, একটা হচ্ছে ক্লোরোফিল এ এবং আরেকটা হচ্ছে ক্লোরোফিল বি। সো একটা উদ্ভিদের ভিতরে বা উদ্ভিদ কোষের ভিতরে নর্মালি হচ্ছে ক্লোরোপ্লাস্টে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি হয় বলে এটাকে কি বলা হয়? কোষের রান্নাঘর বলা হয়। সো এমন টাইপের কোনো একটা সিকিউর উদ্দীপকে যদি থাকে যে অমুক অঙ্গাণুটাকে কোষের রান্নাঘর বলা হচ্ছে, সো সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে সেই জিনিসটা দ্বারা আসলে ক্লোরোপ্লাস্টকে বোঝানো হচ্ছে। অথবা এটা এমসিকিউতে আসতে পারে, নিচের কোন অঙ্গাণুটিকে কোষের রান্নাঘর বলা হয়, সেক্ষেত্রে আনসার কি দিবা? আনসার দিবা ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এরপর শর্করা জাতীয় খাদ্য তৈরি কারখানা, এটাও আশা করি হচ্ছে তোমাদেরকে নতুন করে বুঝাইতে হবে না। শর্করা জাতীয় খাদ্য এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, এই জন্য এই ক্লোরোপ্লাস্টকে বলা হয় শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা।
এবং পাশাপাশি এটাকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু। শক্তি রূপান্তরের অঙ্গাণু কেন? কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হইতে গেলে সৌরশক্তি, সূর্যের যে সৌরশক্তি আছে সেই জিনিসটাকে একটা ক্লোরোপ্লাস্ট কিসে রূপান্তর করে? সে কিন্তু জৈব রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এই জন্য এটাকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু। নিচের কোন অঙ্গাণুটি শক্তি রূপান্তরের অঙ্গাণু হিসেবে পরিচিত? আনসার কি? আনসার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এমসিকিউ আসলে আশা করি ইনশাল্লাহ পারবো। আচ্ছা, এরপর আসো যে উচ্চ শ্রেণীর যে উদ্ভিদ কোষ। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষ মানে কি? আম, জাম, কাঁঠাল। নর্মালি আমরা সচরাচর যে তোমার উদ্ভিদগুলো দেখি সেগুলা কি বলা হয়? উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষ। একদম শৈবাল, ছত্রাক টাইপের নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষ না, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের কথা বলতেছে। সেগুলোতে সাধারণত 10 থেকে 40টা ক্লোরোপ্লাস্ট থাকে। এখানে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন আছে, সেই পোর্শনটা শেষ করে এরপর আমরা ক্লোরোপ্লাস্টের গঠনে চলে যাব। ঠিক আছে? যেমন এই জায়গাটা যেটা আছে, এই যে প্যারাটা আছে, ভাই কিন্তু দাগাই দিচ্ছে তোমাদেরকে, এই যে প্যারাটা আছে সেই প্যারাটা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে নর্মালি প্রশ্ন আসে। কোথায় প্রশ্ন আসে? ঢাকা ইউনিভার্সিটিতে। কোথায় প্রশ্ন আসে? ঢাকা ইউনিভার্সিটিতে। মেডিকেলে কম প্রশ্ন আসে, বাট আসতে পারে। ঢাকা ইউনিভার্সিটিতে এই জায়গাটা থেকে বেশি প্রশ্ন আসে। যেমন আমরা যে এই যে ক্লোরোপ্লাস্টের কথা বলতেছি, ক্লোরোপ্লাস্ট আশা করি এখন চিত্র আর তোমাকে নতুন করে চিনাইতে হবে না। এই আমাদের ক্লোরোপ্লাস্টের চিত্র। ঠিক আছে? সো এই যে ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টের গঠন বা আকৃতি এক এক টাইপের তোমার উদ্ভিদে এক এক রকমের হয়। এক এক টাইপের উদ্ভিদে এক এক রকমের হয়। ফর এক্সাম্পল দেখো, আমরা কয়েকটা উদাহরণ একটু মনে রাখার চেষ্টা করব। যে পেয়ালা আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় ক্ল্যামাইডোমোনাস নামক একটা শৈবালে। ক্ল্যামাইডোমোনাস এক ধরনের শৈবাল। সেই শৈবাল পেয়ালা আকৃতির, জিনিসটা দেখতে অনেকটা কাপের মতো। ঠিক আছে? এইরকম টাইপের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। কিভাবে মনে রাখবা? পেয়ালা মানে কাপ লিখতে সি লাগে। আমরা এই জিনিসটা আলাদা একটা তোমার নতুন একটা পেজ করে নিই। পেজ করে দেখাই তোমাদেরকে। আমরা মনে রাখবো পেয়ালা মানে কাপ থেকে মনে রাখবো, কাপ লিখতে সি লাগে, সেখান থেকে মনে রাখবো পেয়ালা আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় ক্ল্যামাইডোমোনাস। ঠিক আছে? বানানটা একটু দেখে নিও, সমস্যা নাই, যেহেতু একটু বুড়া হয়ে গেছি সুতরাং আমার বানান টানানে ভুল হইতে পারে। আচ্ছা, ক্ল্যামাইডোমোনাস কাপ আকৃতির বা পেয়ালা আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। আশা করি এই জিনিস মনে থাকবে তোমাদের। এরপর দেখো, সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় স্পাইরোগাইরাতে। সর্পিলাকার মানে কি? সাপের মতো এরকম আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় স্পাইরোগাইরাতে। সর্পিলাকার মানেই স্পাইরাল। সর্পিলাকার জিনিসটা বলতে অনেকটা কিসের মতো মনে হয়? স্পাইরাল। সো সেখান থেকে মনে রাখা একদমই সহজ। সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? স্পাইরোগাইরাতে। ঠিক আছে? এই জিনিস নোট করতে হবে। আজকে যা পড়াবো সেগুলো কিন্তু নোট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এরপর কি আছে দেখো, জালিকাকার মানে জালের মতো ক্লোরোপ্লাস্ট। এই জিনিসটা পাওয়া যায় ওডোগোনিয়ামে। ঠিক আছে? এটা একটু ম্যানুয়ালি মনে রাখতে হবে। এটা মনে রাখার কোনো টেকনিক আপাতত আমার মাথায় নাই। তোমরা যদি আবিষ্কার করতে পারো ভালো কথা। ওডোগোনিয়ামে কি পাওয়া যায়? ওডোগোনিয়ামে দেখা যায় জালিকা আকার। ঠিক আছে? জালের মতো গঠন, জালিকাকার ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে? এগুলোকে খাতার মাঝে এরকমভাবে মানে লম্বালম্বি একটু লিখে ফেলো, তাহলে ইজিলি মনে থাকবে ইনশাল্লাহ। বইয়ের মাঝে তো প্যারা আকারে লেখা আছে, প্যারা আকারে মাথায় ঢুকে না। আচ্ছা, এরপর আসো তারকাকার মানে স্টার। একটা স্টার কিভাবে আঁকে মানুষ? দেখো তো, একটা স্টার কিভাবে আঁকি? আমরা এরকম ভাবে স্টার আঁকি না। সো এরকম ভাবে করতে গেলে আমাদের কি করতে হয়? জিগজেগ করতে হয় না? মানে জিগজেগ করতেছি না আমরা। সো সেখান থেকে আমরা কি মনে রাখতে পারি? একদম সহজ কিন্তু জিনিসটা, মানে এগুলো না মনে রাখার কোনো কারণই নাই। আমরা মনে রাখতে পারি যে তারকাকার বা স্টার লাইক ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় আমাদের জিগনেমা নামক উদ্ভিদে পাওয়া যায় তারকাকার ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো নেক্সট আর কি আছে দেখো, ফিতা বা আংটি আকৃতির। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে জায়গাটা, সেখান থেকে সাধারণত ঢাকা ইউনিভার্সিটিতে বেশি প্রশ্ন আসে। ফিতা বা আংটি আকৃতির, কিংবা এটাকে ইংলিশে বলে অনেক ক্ষেত্রে গার্ডেল আকৃতিরও বলা হয়। ফিতা বা আংটি আকৃতির কিংবা গার্ডেল আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় ইউলোথ্রিক্স। এটা কয়েকবার আসছে। ফিতা বা আংটি আকৃতির অথবা গার্ডেল আকৃতির ক্লোরোপ্লাস্ট কোন উদ্ভিদ কোষে পাওয়া যায়? আনসার ইউলোথ্রিক্স। কেন ভাই এটা বেশি বেশি আসছে? কারণ আমরা তো পড়তেছি চ্যাপ্টার নাম্বার 1 অর্থাৎ কোষের গঠন। আমরা যখন চ্যাপ্টার নাম্বার 5-এ যাব, অর্থাৎ শৈবাল ও ছত্রাক ভাই যখন তোমাদেরকে পড়াবো, তখন শৈবাল ও ছত্রাকের মাঝে এই যে ইউলোথ্রিক্স বা ওলোথ্রিক্স যেটাই বলো, সেটা সম্পর্কে ডিটেলস আলোচনা আছে। মানে একটা অংশই আছে এই ইউলোথ্রিক্স সম্পর্কে আলোচনা। সো এই জন্য ইউলোথ্রিক্সের যে ক্লোরোপ্লাস্ট, সেটার আকৃতিটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য। সো আমরা কি মনে রাখবো?
ইউলোথ্রিক্সের যে ক্লোরোপ্লাস্ট সেটার আকৃতি হচ্ছে ফিতা বা আংটি কিংবা গার্ডেল আকৃতির। ঠিক আছে, এটা খুবই ভালো করে হচ্ছে মনে রাখবা, একদম জাস্ট মাথার মাঝে নিয়ে নাও। ঠিক আছে, মুখস্থ করতে হবে এটা। আচ্ছা, এরপরে আসো যে গোলাকার আকৃতির যে ক্লোরোপ্লাস্ট সেটা কোথায় পাওয়া যায়? আনসার হচ্ছে পিঠোফোরাতে। কি বললাম? পিঠোফোরাতে পাওয়া যায়। আচ্ছা, পিঠোফোরা নামটা শুনলে কি মনে হয়? যে কোনো একটা মানুষ, সে মানুষের পিঠে একটা ফোড়া হয়েছে, কোনো একটা মানুষের পিঠে একটা ফোড়া হয়েছে। পিঠে ফোড়া যে হয় বা হচ্ছে তোমার ঘা যে হয়, সেই জিনিসটা বেশিরভাগ সময় কীরকম হয়? গোলাকৃতির। সো সেখান থেকে আমরা মনে রাখবো যে গোলাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, গোলাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় পিঠোফোরাতে, পিঠোফোরাতে। ঠিক আছে, আশা করি হচ্ছে এই জিনিস মনে থাকবে। ঠিক আছে, যেটা যেরকমভাবে সহজে মনে রাখা পসিবল আমরা সেরকমভাবেই মনে রাখার চেষ্টা করবো। আমার কাজ হচ্ছে এই কোর্সে তোমাদেরকে কোন জিনিস কীভাবে ইজিলি মাথার মাঝে ক্যাচ করা পসিবল রাখবা তুমি সাদেয়া, সেই জিনিস দেখাই দেওয়া। বাকি তুমি যদি এখান থেকে আরও বেটার কোনো আইডিয়া বাই করতে পারো, যে তোমার পেয়ালা আকৃতির, পেয়ালা দেশে আমি হচ্ছে ক্ল্যামাইডোমোনাস খাইতেছি, বা এই টাইপের কোনো একটা গল্প যদি বানায় তুমি মনে রাখতে পারো, তুমি রাখতে পারো, কোনো সমস্যা নাই। আমি হচ্ছে যেভাবে মনে রাখতাম সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, আশা করি হচ্ছে বুঝতে পারছো। আর আমরা আরেকটা জিনিস মনে রাখবো, শৈবালেই নর্মালি ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য বেশি, কারণ শৈবাল অনেক অনেক টাইপের হয় এবং সেই শৈবালগুলোর ভিতরে যে ক্লোরোপ্লাস্ট আছে সেই ক্লোরোপ্লাস্টের আকৃতিও তাই বেশিরভাগ সময় হচ্ছে ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে, আশা করি কিন্তু একদমই ক্লিয়ার। আচ্ছা, এরপর আসলে হচ্ছে আমরা ক্লোরোপ্লাস্টের ভৌত গঠনে চলে যাই। অর্থাৎ ধরো কথার কথা আমাদের ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন আসছে পরীক্ষাতে, আমরা ফার্স্টে এইরকম একটা ডিম এঁকে ফেলবো। আশা করি তোমাদের ড্রয়িং আরও সুন্দর হবে ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে হচ্ছে চারুকলাতে মানে চারুকলা বা ক্লাস টাস করছো, সো তোমাদের ড্রয়িং আশা করি আমার থেকেও আরও অনেক সুন্দর হবে। ঠিক আছে, আমরা কি করব, খাতার মাঝে সুন্দর করে এরকমভাবে একটা তোমার অংশ এঁকে ফেলবো। ঠিক আছে, চেষ্টা করে আর সুন্দর করে আঁকতে, আশা করি তোমরা আরও সুন্দর করে আঁকতে পারবা। ঠিক আছে, আমরা কিন্তু এঁকে ফেললাম। এটা কি? এটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট একটা ঝিল্লি এঁকে ফেললাম, দ্বিস্তর বিশিষ্ট একটা পর্দা এঁকে ফেললাম। এরপর তার ভিতরে আমরা দেখবো যে কিছু পরিমাণ পাউরুটি আকৃতির, পাউরুটি বা বার্গার, তোমার যেটা খুশি সেটা কল্পনা করো, পাউরুটি বা বার্গার আকৃতির কিছু পরিমাণ স্ট্রাকচার দেখতে পাওয়া যাচ্ছে। সো এখানে একটা পাউরুটি আকৃতির বা একটা স্তূপ পাওয়া যাবে, এখানে আরেকটা স্তূপ আমরা এঁকে ফেলবো। অ্যাটলিস্ট আমরা 3টা আঁকার চেষ্টা করব। ঠিক আছে, আমরা কি আঁকার চেষ্টা করব? 3টা আঁকার চেষ্টা করব, তাহলে জিনিসটা ফুল ওভারঅল দেখতে সুন্দর লাগে। সো আমরা 3টা এঁকে ফেলবো, এঁকে ফেললাম আশা করি। আচ্ছা, এরপর আমরা কি করব, যে এদের তো মিলন দরকার। ঠিক আছে, একজন আরেকজন থেকে দূরে গেলে তো হচ্ছে বাঁচবে না। ঠিক আছে, সো তাদেরকে আমরা মিলাই দিব। ঠিক আছে, ডান। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে ভিতরে তো একটা তরল পদার্থ থাকবে, প্রত্যেকটা কোষী অঙ্গনের ভিতরে একটা তরল পদার্থ থাকে। সো আমরা একটা তরল পদার্থ এখানে যা আছে সেই জিনিসটা বোঝানোর জন্য এরকম ডট ডট দিয়ে দিব। ঠিক আছে, পারবো না? একদম সহজ কিন্তু। আচ্ছা, এরপর দেখো আর কি করতে হবে, আর কি করতে হবে ভাই বল? আর হচ্ছে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের নিজস্ব কি থাকবে? নিজস্ব হচ্ছে বৃত্তাকার ডিএনএ থাকবে। আচ্ছা, ডিএনএটা আমি অন্য আরেকটা কালার দিয়ে এঁকে বলছি, বৃত্তাকার ডিএনএ আমরা দিয়ে দিব। আর কি থাকবে? এই যে ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টের নিজস্ব রাইবোজোম থাকবে। সো কথার কথা ধরো রাইবোজোম এরকমভাবে মানে এঁকে দিবে আর কি। ঠিক আছে, স্যার যাতে দেখে বুঝতে পারে বা তুমি যাতে ইজিলি করতে পারো, একটা এঁকে দিবা। ঠিক আছে, শেষ, কাহিনী খতম, শেষ কিন্তু শেষ। ঠিক আছে, চিত্র আগে কিন্তু শেষ। সো নিচে আমাদের কি লিখতে হবে এবার? নিচে লিখতে হবে অবশ্যই, স্যাররা তো বুঝবে না যে এটা তুমি কি আঁকছো। সো স্যারদেরকে বুঝাইতে তোমাকে কি লিখতে হবে? চিত্র ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন। ঠিক আছে, ডান। এরপর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু লেভেলিং করতে হবে। স্যাররা লেভেলিং করে দিলে তাদের জন্য বুঝতে সুবিধা হয় যে আচ্ছা এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে। সো চলো আমরা লেভেলিংটা করে ফেলি। এটা টান দিয়ে কি লিখবা? তোমরা সুন্দর করে হচ্ছে একদম স্কেল দিয়ে করবা, তাহলে আরো সুন্দর হবে। এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ। ঠিক আছে, আচ্ছা। এরপর এটা কি? এটা হচ্ছে রাইবোজোম, এটা হচ্ছে রাইবোজোম। ওকে, এরপর এই যে একটা, ভালো করে খেয়াল করো, এই যে একটা পাউরুটি বা একটা যে বার্গারের পিস, সেই একটা পাউরুটিকে বলা হয় হচ্ছে থাইলাকয়েড। একটা পাউরুটিকে বলা হয় থাইলাকয়েড। ঠিক আছে, একটা পাউরুটিকে বলা হয় থাইলাকয়েড। ঠিক আছে, আর এই ফুল যে স্তূপ, ঠিক আছে, এই যে ফুল যে স্তূপটা, সে স্তূপটাকে বলা হয় গ্রানাম, সে স্তূপটাকে বলা হয় গ্রানাম। তাহলে আমরা মনে রাখবো যে এখানে অনেকগুলো পাউরুটি আকৃতির বা ডিস্ক আকৃতির হচ্ছে স্ট্রাকচার পাওয়া যায়। এক একটা পাউরুটিকে বলা হয় থাইলাকয়েড এবং অনেকগুলো পাউরুটি বা ডিস্ক আকৃতির যে স্ট্রাকচার সেগুলো একটা স্তূপ গঠন করে, সেই ফুল স্তূপটাকে বলা হয় গ্রানাম। ঠিক আছে, এক বচনে বলা হয় গ্রানাম,
আর যেহেতু এখানে স্তূপের সংখ্যা কয়টা, 1 2 3 সুতরাং বহুবচনে বলা হবে গ্রানা, বহুবচনে বলা হবে হচ্ছে গ্রানা। একটা ছোট্ট একটা টেকনিক তোমাদেরকে শিখাই দিই, মনে রাখবা বায়োলজিতে কোনো একটা শব্দ, সেই শব্দের লাস্টে যদি আম বা হচ্ছে ম থাকে, ঠিক আছে, বা এম থাকে, তাহলে সেই জিনিসটা বোঝায় হচ্ছে সিঙ্গুলার। সেটা কি বোঝায়? সিঙ্গুলার। অন্যদিকে এটা যদি না থাকে কোনো একটা কিছু লাস্টে, তাহলে সেই জিনিসটা বোঝায় হচ্ছে প্লুরাল। প্লুরাল। কিছু এক্সাম্পল দেখি। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম লাস্টে কি আছে? আম বা হচ্ছে ম আছে, সুতরাং এটা দ্বারা আসলে কি বোঝায়? একটা মাত্র ব্যাকটেরিয়া, একটা মাত্র ব্যাকটেরিয়া। অন্যদিকে ব্যাকটেরিয়া আমরা সচরাচর ইউজ করি হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া মানে কি? ব্যাকটেরিয়া মানে হচ্ছে অনেকগুলা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে প্লুরাল। প্লুরাল, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখন যেটা তোমাদের প্যাচ লাগবে সেটা হচ্ছে গ্রানাম। গ্রানাম লাস্টে কি আছে? আম আছে, আম থাকা মানে হচ্ছে এটা সিঙ্গুলার, একটা। অন্যদিকে গ্রানা, গ্রানা মানে হচ্ছে এটা প্লুরাল, মানে অনেকগুলা, এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে। এরকম আরও অসংখ্য উদাহরণ তোমরা কিন্তু মানে পড়তে পড়তেই হচ্ছে পেয়ে যাবা। লেমে লাম থাকলে হচ্ছে সিঙ্গুলার, লেমে লি থাকলে হচ্ছে এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে। এরকম অনেকগুলো উদাহরণ যেহেতু পড়তেই হবে সেজন্য ভাইয়া দেখাই দিলাম। কোনো একটা শব্দের লাস্টে আম বা ম থাকলে সেই জিনিসটা সাধারণত বায়োলজিতে সিঙ্গুলার বোঝায়, ঠিক আছে। সো আমরা যখন একটাকে ইন্ডিকেট করব তখন আমরা লিখবো গ্রানাম, আর অনেকগুলো ইন্ডিকেট করলে তখন আমরা বলবো গ্রানা থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে একটা গ্রানাম আরেকটা গ্রানামের সাথে যে হচ্ছে যুক্ত হইতেছে, যুক্ত হওয়ার জন্য এখানে যে হচ্ছে নালীটা ইউজ করতেছে, সেই নালীটাকে বলা হয় স্ট্রোমা লেমেলাম। স্ট্রোমা, আমি একটু লিখি, স্ট্রোমা লেমেলাম, স্ট্রোমা লেমেলাম, ঠিক আছে। একটা মাত্র নালী, সেজন্য এটাকে আমরা লেমেলাম বলতেছি। যদি অনেকগুলো নালীকে ইন্ডিকেট করো, এই নালীগুলোকে ইন্ডিকেট করো, সেক্ষেত্রে বলতে হবে স্ট্রোমা লেমেলি, ঠিক আছে। আচ্ছা, এরপর পাশাপাশি আর কি থাকে? আর থাকে হচ্ছে এখানে থাকা তরল পদার্থটা। তরল পদার্থটার নাম কি? তরল পদার্থটার নাম হচ্ছে স্ট্রোমা। তরল পদার্থটার নাম হচ্ছে স্ট্রোমা, ঠিক আছে, এটার নাম হচ্ছে স্ট্রোমা। আশা করি হচ্ছে লেভেলিং বা প্রত্যেকটা পার্ট কোনটা দ্বারা আসলে কি বোঝেন সেই জিনিসটা বুঝতে পারছো। এবার আসলে হচ্ছে এদের ব্যাখ্যায়, ঠিক আছে। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের ফার্স্টে হচ্ছে তুমি সুন্দর করে প্রশ্ন যে ধরতে পারছো সেই জিনিস স্যারকে দেখাবা যে উদ্দীপকের এক্স অঙ্গাণুটা বলতে মূলত ক্লোরোপ্লাস্টকে বোঝানো হয়েছে। ক্লোরোপ্লাস্টের এই চিত্রটা আঁকবা, লেবেলিং করবা এক পাশে, এই কথাটাও এই ওদিকে নেওয়ার চেষ্টা করবা, এক পাশে লেবেলিং করবা, লেবেলিং করে নিচে হচ্ছে কিসের চিত্র আঁকছো সেই জিনিসটা বলবা। এরপর নিচে গিয়ে হচ্ছে বলবা যে নিম্নে ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন বর্ণনা করা হলো, ঠিক আছে। এরপর কি করবা? এরপর হচ্ছে একদম পয়েন্ট আকারে, এরকমভাবে পয়েন্ট আকারে হচ্ছে সুন্দর করে ক্লোরোপ্লাস্টের ভৌত গঠনটা বর্ণনা করবা, ঠিক আছে। সো আমরা কিন্তু ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন, ভৌত গঠন মানে কি? ভৌত গঠন মানে হচ্ছে জিনিসটা সিম্পলি জাস্ট তুমি সম্পাদ্যের মতো চিত্র এঁকে ফেলছো, এবার কোনটা দ্বারা আসলে কি বোঝায় সেই পার্টগুলো সম্পর্কে হালকা পাতলা একটু বর্ণনা লিখলেই হয়ে যাবে। বইতে দেখো, বইতে দেখলে তোমার মোটামুটি হার্ট ফেল করার মতো অবস্থা হবে। এই যে দেখো কি বড় বড় বর্ণনা, এত বর্ণনা তুমি যদি লিখতে যাও তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি সৃজনশীল 5টা লিখে শেষ করতে পারবে না। সেই জন্য হচ্ছে ভাইয়া কি কি লিখতে হবে সেই জিনিসটা বলে দিচ্ছি। পয়েন্ট থাকবে আমাদের জাস্ট এই 6টা, এই 6টা পয়েন্ট আমরা লিখবো, ঠিক আছে। নিচে আরেকটা পয়েন্ট মনে আছে, অর্থাৎ 7টা পয়েন্ট আমরা লিখবো, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন, এই 7টা পয়েন্টের প্রত্যেকটা মানে পয়েন্ট মনে রাখো এবং পাশাপাশি হচ্ছে এগুলোর হালকা পাতলা বর্ণনা মনে রাখো। যেমন আবরণী পর্দা, আবরণী পর্দা এটা কি হয়? এটা হচ্ছে দ্বিস্তরী হয়, এটা দ্বিস্তরী হয়। সো সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করা যায়। কিভাবে ব্যাখ্যা করা যায় দেখো, তুমি এরকমভাবে বলতে পারো আবরণী পর্দা দিয়ে একটা পয়েন্ট বানাইলা, পয়েন্ট বানানোর পর তুমি বলতে পারো যে ক্লোরোপ্লাস্টের বাইরে একটি দ্বিস্তরী পর্দা বিদ্যমান, এই পর্দার বাইরের স্তরকে বলা হয় বহিস্তর, ভিতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর, ঠিক আছে। সো এই কথাটা লিখলে কিন্তু স্যার খুশি হয়ে যাবে। সো দ্বিস্তরী পর্দার বর্ণনা কিন্তু ডান। নেক্সটলি আমরা কি বলবো যে ক্লোরোপ্লাস্টের ভিতরে, এই যে দেখো ক্লোরোপ্লাস্টের ভিতরে কিছু পরিমাণ তরল পদার্থ বা ম্যাট্রিক্স পাওয়া যায়, যে তরল পদার্থ বা ম্যাট্রিক্সকে বলা হয় স্ট্রোমা, যে তরল পদার্থ বা ম্যাট্রিক্সকে বলা হয় স্ট্রোমা, ঠিক আছে। ম্যাট্রিক্স মানে কি? ম্যাট্রিক্স মানে কি তো আমি তোমাদেরকে আরেকটা বেসিক শিখাই। ম্যাট্রিক্স মানে কি? ম্যাট্রিক্স মানে হচ্ছে হায়ার ম্যাথে তুমি যখন পড়তে যাবা তখন দেখবা যে একরকম সংজ্ঞা, ঠিক আছে। আমরা তো হায়ার ম্যাথ পড়তেছি না, আমরা বায়োলজি পড়তেছি। সো বায়োলজিতে ম্যাট্রিক্স বলতে আসলে বোঝায় যে মাতৃকা। ম্যাট্রিক্স বলতে আসলে কি বোঝায়? মাতৃকা বোঝায়।
আচ্ছা, মাতৃকা জিনিসটা কি? মাতৃকা কথাটার মাঝে মা কথাটা আছে না? সো মা কি করে? মা হচ্ছে সন্তানকে আগলায় রাখে। সো স্ট্রোমা জিনিসটা বা এই যে মাতৃকা জিনিসটা আছে, সে মাতৃকা জিনিসটা মায়ের মতো এই যে বিভিন্ন পদার্থ আছে, সেই পদার্থগুলোকে এবং পাশাপাশি নানান রকমের এনজাইম, কোএনজাইম এবং হচ্ছে কিছু পরিমাণ কালার বা রঞ্জক পদার্থ হচ্ছে সে কিন্তু ধারণ করে রাখতেছে। সো এই যে ধারণ করে রাখে, সেই কাজটাই যার কাজ, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, এই স্ট্রোমা সম্পর্কে অনেক কিছু আমাদের মনে রাখতে হবে। যেমন স্ট্রোমা সম্পর্কে ১ নাম্বার যেটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই স্ট্রোমার ভিতরে কিছু পরিমাণ কি পাওয়া যায়? তোমার হচ্ছে এনজাইম পাওয়া যায়। যে এনজাইমগুলো হচ্ছে বিভিন্ন রকমের বিক্রিয়া ঘটাবে। কোএনজাইম পাওয়া যায়। কোএনজাইম মানে কি? যে কিনা এনজাইমকে সাহায্য করবে বা হচ্ছে সহযোগিতা করবে। পাশাপাশি কিছু পরিমাণ কালার পিগমেন্ট, বা রঞ্জক পদার্থ পাওয়া যায়। ঠিক আছে? এই কথাগুলো সুন্দর করে লিখতে পারবো না যে ক্লোরোপ্লাস্টের যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে স্ট্রোমা। সেই স্ট্রোমাতে বিভিন্ন রকমের এনজাইম, কোএনজাইম এবং কালার পিগমেন্ট বা রঞ্জক পদার্থ পাওয়া যায় এবং পাশাপাশি এখানেই হচ্ছে কিছু পরিমাণ অসমোফিলিক পদার্থ পাওয়া যায়। অসমোফিলিক পদার্থ পাওয়া যায়। আচ্ছা, অসমোফিলিক কথাটা মানে কি? অসমোফিলিক, দেখো কথাটার মাঝে দুইটা অংশ আছে না? ফিলিক, ফিলিক মানে কি? ফিলিক মানে হচ্ছে যে কিনা কোনো একটা কিছু পছন্দ করে। কি পছন্দ করে? অসমো। অসমো মানে হচ্ছে অসমোসিস। অসমোসিস মানে কি? অভিস্রবণ। সো অভিস্রবণ জিনিসটা সম্পর্কে আমরা কিন্তু 9 নিয়ে পড়ে আসছি। সো মনে রাখবো, এমন কিছু দানাদার পদার্থ এখানে পাওয়া যায় যে পদার্থগুলো হচ্ছে অভিস্রবণিক চাপকে বাড়ায় দেয়। তাদেরকে বলা হয় অসমোফিলিক দানা। অসমোফিলিক দানা। সো এই সমস্ত পদার্থ হচ্ছে কিসে অবস্থিত থাকে? সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ভিতরে অবস্থিত থাকে এবং ক্লোরোপ্লাস্টের এই ম্যাট্রিক্সের মাঝেই সালোক সংশ্লেষণের খুবই গুরুত্বপূর্ণ যে ধাপ, একটা হচ্ছে C3 চক্র আর একটা হচ্ছে C4 চক্র, এইগুলার বিক্রিয়াগুলো সংঘটিত হয়। C3 চক্র মানে কি? C3 চক্র মানে হচ্ছে কেলভিন চক্র। C4 চক্র মানে কি? হ্যাজো-স্ল্যাক চক্র। সো এই জিনিস অবশ্যই হচ্ছে আমরা এমসিকিউর জন্য ভালো করে মনে রাখবো। C3, C4 এই যে চক্রগুলো আছে সালোক সংশ্লেষণে, সেগুলা ক্লোরোপ্লাস্টের কোথায় সংঘটিত হয়? ক্লোরোপ্লাস্টের মাঝে যে তরল পদার্থটা আছে স্ট্রোমা, সেই স্ট্রোমার মাঝে হচ্ছে সংঘটিত হয়। ঠিক আছে? অনেক কিছু পড়লা, বাট যেই জিনিস থেকে এমসিকিউ আসবে, যেগুলো থেকে প্রশ্ন ধরা হবে তোমাকে, সেগুলো যদি না পারো লাভ নাই কিন্তু। ঠিক আছে? সো এই জন্য ভাই কিন্তু দেখাই দিচ্ছে। আচ্ছা, এরপর দেখো, এরপর আমরা ৩ নাম্বার কি বর্ণনা দিব? ৩ নাম্বার বলবো যে হচ্ছে থাইলাকয়েডের কথা। থাইলাকয়েডের মাঝে আমরা কি বলবো? যে এই ক্ষেত্রে এই যে স্ট্রোমা, সেই স্ট্রোমার মাঝে হচ্ছে কিছু পরিমাণ পাউরুটি আকৃতির কিংবা ডিস্ক আকৃতির কিছু পরিমাণ স্ট্রাকচার বা গঠন পাওয়া যায়, যে গঠনগুলোকে বলা হয় থাইলাকয়েড। যে গঠনগুলোকে কি বলা হয়? থাইলাকয়েড বলা হয়। জিনিসটা দেখতে অনেকটা কিসের মতো? এইরকম হয়। একটা থাইলাকয়েডের গঠন হচ্ছে অনেকটা এরকম। ঠিক আছে? সেই থাইলাকয়েডের ভিতরে আসলে বিভিন্ন রকমের পদার্থ পাওয়া যায়। যেমন সেই জিনিস হইতে পারে হচ্ছে ক্যারোটিন, সেই জিনিস হতে পারে লিপিড, সেই জিনিস হইতে পারে হচ্ছে তোমার বিভিন্ন রকমের এনজাইম। সো এই সমস্ত পদার্থকে বাইরে থেকে যখন দেখো তুমি, বাইরে থেকে দেখলে অনেকটা হচ্ছে স্ফটিক আকার বা হচ্ছে দানাদার কিছু অংশ এখানে মনে হয়। ঠিক আছে? ধরো কথার কথা, বিভিন্ন রকমের এনজাইম, কোএনজাইম, লিপিড এই থাইলাকয়েডের ভিতরে পাওয়া যায় এবং সেই যে এনজাইম, কোএনজাইম, লিপিড এই যে পদার্থগুলো আছে, সেগুলোকে বাইরে থেকে দেখতে অনেকটা এরকম স্ফটিকাকার পদার্থ মনে হয়। এই যে স্ফটিকাকার পদার্থগুলো আছে, সেগুলাকেই বলা হয় কোয়ান্টোজোম। সেগুলাকে কি বলা হয়? কোয়ান্টোজোম বলা হয়। কোয়ান্টোজোম। সো এটা আমাদের সৃজনশীলের জন্য আমরা মনে রাখবো, পাশাপাশি হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে কোয়ান্টোজোম জিনিসটা একটা কোষের কোথায় পাওয়া যায়? কোয়ান্টোজোম জিনিসটা পাওয়া যায় একটা কোষের ক্লোরোপ্লাস্টে। আরও স্পেসিফিকভাবে বললে ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড, সেই থাইলাকয়েডের মাঝে কোয়ান্টোজোম পাওয়া যায়। ঠিক আছে? তো আশা করি হচ্ছে এই জিনিস একদমই ক্লিয়ার। আমি কিন্তু প্রথমেই ফুল জিনিসটার মাঝে কি পয়েন্ট আছে সেটা কিন্তু হচ্ছে ভাইয়া হচ্ছে ব্র্যাকেটে লিখে রাখছিলাম। যেমন থাইলাকয়েড থেকে লিখে রাখছিলাম কোয়ান্টোজোমের কথা, ফটোসিনথেটিক ইউনিটের কথা, পিইউর কথা। তেমনভাবে হচ্ছে গ্রাম থেকে 10 থেকে 40 এরকম কিন্তু মানে টু দ্য পয়েন্টে যেই জিনিস তোমাকে অবশ্যই লিখতে হবে, সেটা কিন্তু ভাইয়া হচ্ছে সাইডে লিখে রাখছিলাম। সো তোমরাও চেষ্টা করবা ব্রেনের মাঝে এই যে তোমার পয়েন্টগুলোর নাম আছে, সেই পয়েন্টগুলোর নাম ইনপুট দিতে এবং পাশাপাশি প্রত্যেকটা পয়েন্ট থেকে কিছু কি ইনফরমেশন যেগুলো তোমাকে লিখতেই হবে মাস্ট, সেই জিনিস হচ্ছে অবশ্যই মাথায় রাখতে। ঠিক আছে? যেমন আমরা থাইলাকয়েড থেকে মনে রাখবো যে থাইলাকয়েডের ভিতরে লিপিড জাতীয় পদার্থ, এনজাইম, কোএনজাইম এগুলো মিলে একটা স্ফটিক বা একটা স্ট্রাকচার ধারণ করে, সেই স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে কোয়ান্টোজোম। ঠিক আছে? এবং পাশাপাশি এখানে আমরা দেখব যে কিছু পরিমাণ এরকম দানাদার পদার্থ পাওয়া যাচ্ছে। এই যে তোমার হচ্ছে থাইলাকয়েড, এই যে দেখো থাইলাকয়েড বলতে কোনটাকে বোঝাচ্ছি? এখানের যে পাউরুটিগুলোর কথা বলতেছিলাম না ভাইয়া, সেই পাউরুটিগুলোকে কিন্তু আমি হচ্ছে একটু বড় করে আঁকছি এখানে। এই যে একটু বড় করে আঁকছি। সো এই পাউরুটিটার ভিতরে কি পাওয়া যাচ্ছে? কিছু পরিমাণ এরকম দানাদার পদার্থ পাওয়া যাচ্ছে। এই যে দানাদার পদার্থগুলো আছে, সেগুলা মেইনলি হচ্ছে এটিপি তৈরি করে।
কি তৈরি করে? এটিপি। এটিপি তো বুঝো, এটিপি তৈরি করে। সো আমরা মনে রাখবো যে একটা থাইলাকয়েডের ভিতরে অসংখ্য বা একটা থাইলাকয়েডের যে মেমব্রেন বা হচ্ছে গা আছে, সে গায়ের মাঝে অসংখ্য পরিমাণ হচ্ছে দানাদার পদার্থ পাওয়া যায়। যে দানাদার পদার্থগুলোকে বলা হয় হচ্ছে তারা এটিপি তৈরি করে। সো যেহেতু তারা এটিপি তৈরি করে, সেজন্য তাদেরকে বলা হয় এটিপি সিনথাসিস। এটিপি সিনথাসিস, ঠিক আছে? এটিপি সিনথাসিস। এটিপি সিনথেসিস না, কিন্তু এটা হচ্ছে এটিপি সিনথাসিস, ঠিক আছে? এটিপি সিনথেসিস হচ্ছে একটা প্রক্রিয়া, সেটা যারা করে তাদেরকে বলা হয় এটিপি সিনথাসিস। জিনিসটা অনেকটা এরকম যে রান্না করা একটা প্রক্রিয়া, অন্যদিকে রান্না যে করে তাকে আমরা বলি হচ্ছে রাঁধুনি, ঠিক না? সো ঠিক তেমনই আমরা মনে রাখবো যে থাইলাকয়েডের ভিতরে বা থাইলাকয়েডের গায়ে হচ্ছে কিছু পরিমাণ গুটি গুটি দানাদার পদার্থ দেখা যায়, যে দানাদার পদার্থগুলো হচ্ছে এটিপি বা হচ্ছে শক্তি তৈরি করে, সেজন্য এদেরকে বলা হয় এটিপি সিনথাসিস। এরকম কয়েকটা এটিপি সিনথাসিসকে বলা হয় একসাথে ফটোসিনথেটিক ইউনিট। ফটোসিনথেটিক ইউনিট। সো আমি যে কথাগুলো বলতেছি সেগুলো কিন্তু একটার সাথে আরেকটা লিঙ্কড। এরকম না যে হচ্ছে আমি মুখস্থ বলতেছি, একটার সাথে আরেকটা কিন্তু কথা লিঙ্কড, ঠিক আছে? সো তোমাকেও ব্রেইনে এই জিনিসগুলো এরকমভাবেই সাজাতে হবে। যেদিন সাজাতে পারবা সেদিন বায়োলজি পুরো বই মনে হবে তোমার কাছে, তুমি মুখস্থ করে ফেলছো, ঠিক আছে? সো আশা করি হচ্ছে বুঝতে পারছো। আবরণী পর্দা থেকে জাস্ট দ্বিস্তরীয় আবরণীর কথা বলবা, এরপর হচ্ছে ম্যাট্রিক্স থেকে বলবা স্ট্রোমার কথা, এবং স্ট্রোমার কথা থেকে বলবা যে এখানে হচ্ছে C3 C4 চক্রের যে বিক্রিয়াগুলো আছে সেগুলো সংগঠিত হয়। থাইলাকয়েড থেকে বলবা প্রথমত এখানে হচ্ছে কোয়ান্টোজোম পাওয়া যায়, এবং এর গায়ে হচ্ছে কিছু পরিমাণ দানাদার পদার্থ পাওয়া যায়, যে দানাদার পদার্থগুলো এটিপি তৈরি করে, সেজন্য তাদেরকে বলা হয় এটিপি সিনথাসিস। এরকম কয়েকটা এটিপি সিনথাসিসকে একসাথে নিয়ে বলা হয় হচ্ছে এক একটা ফটোসিনথেটিক ইউনিট, ঠিক আছে? আশা করি হচ্ছে এতটুকু বর্ণনা লিখলে স্যারে খুশি হয়ে হচ্ছে তোমাকে নাম্বার একদম ঢেলে দিবে, ঠিক আছে? এর থেকে বেশি স্যার হচ্ছে এক্সপেক্ট করবেন না, ঠিক আছে? আশা করি হচ্ছে এই পয়েন্টগুলাই হচ্ছে সুন্দরভাবে তুমি বর্ণনাতে লিখবা। আচ্ছা, এরপর যেটা বলবা যে দেখা যায় যে 10 থেকে 100টা 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে 10 থেকে 100টা থাইলাকয়েড বা পাউরুটি মিলে একটা স্তূপ গঠন করে, যে স্তূপটাকে আমরা বলতেছিলাম গ্রানাম। যে স্তূপটাকে আমরা কি বলতেছিলাম? গ্রানাম বলতেছিলাম, ঠিক আছে? সাধারণত 10 থেকে, এখানে তো আমরা তিনটা করে দেখাইছি, বাট তিনটা করে না, 10 থেকে 100টার মতো এরকম পাউরুটি বা থাইলাকয়েড পরপর যুক্ত হয়ে একটা স্তূপ গঠন করে, সেই স্তূপটাকে বলা হয় হচ্ছে গ্রানাম। এরকম গ্রানাম এখানে তো আমরা দেখাইছি তিনটা, ঠিক না? এখানে একটা গ্রানাম, এখানে একটা গ্রানাম, এখানে একটা গ্রানাম। আসলে হচ্ছে একটা উদ্ভিদ কোষের ভিতরে সাধারণত পাওয়া যায় হচ্ছে 40 থেকে 60টা, 40 থেকে 60টা, ঠিক আছে? একটা গ্রানাম একটা উদ্ভিদ কোষের ভিতরে কয়টা পাওয়া যায়? 40 থেকে 60টার মতো গ্রানাম পাওয়া যায়, ঠিক আছে? গেল, শেষ। এটা কিন্তু বর্ণনা শেষ। এরপর তুমি কি বলবা যে একটা গ্রানাম আরেকটা গ্রানামের সাথে যেই নালিকাকার গঠনের মাধ্যমে হচ্ছে যুক্ত থাকে, সেই জিনিসটাকে বলা হয় স্ট্রোমা লেমেলাম। দেখো, এই জিনিস কিন্তু তুমি মানে জাস্ট চিত্রটাই বর্ণনা করতেছো, আর কিছু না। এটা জাস্ট মনে রাখলে কিন্তু হবে যে একটা গ্রানাম বা একটা স্তূপ আরেকটা স্তূপের সাথে যেই নালিকাকার জিনিস দ্বারা যুক্ত থাকে, সেই নালিকাকার সংযোগটাকে বলা হয় হচ্ছে স্ট্রোমা লেমেলাম। স্ট্রোমা লেমেলাম কেন? লেমেলাম কারণ হচ্ছে এটা নালিকাকার গঠনকে বায়োলজিতে লেমেলাম বলা হয়। আর এই নালিকাকার গঠনটা বা পাইপের মতো গঠনটা কিসের উপর অবস্থিত? স্ট্রোমার উপর অবস্থিত। সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে স্ট্রোমা লেমেলাম, ঠিক আছে? স্ট্রোমা লেমেলাম বলা হয়। এরপরের পাশাপাশি কি বর্ণনা বাকি আছে? আমাদের বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোমের কথা বাকি আছে। সো ওই জিনিসটা অ্যাড করে দিবা যে এর যে স্ট্রোমা বা এর যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের মাঝে নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং পাশাপাশি রাইবোজোম পাওয়া যায়। এবং পাশাপাশি অবশ্যই এটা উল্লেখ করবা যে ক্লোরোপ্লাস্টের ভিতরে যে রাইবোজোম পাওয়া যায় সেটা 70S প্রকৃতির, ঠিক আছে? আমরা জানি প্রকৃত কোষে বা মানবদেহের যে কোষগুলো আছে বা হচ্ছে যে কোনো প্রকৃত কোষেই যে রাইবোজোম পাওয়া যায় সেটা হচ্ছে 80S প্রকৃতির। অন্যদিকে এর যে রাইবোজোম, সেই রাইবোজোমটা কি প্রকৃতির হয়? 70S প্রকৃতির হয়, যেটা কিনা ব্যাকটেরিয়ার সাথে মিল আছে। সেখান থেকে বিজ্ঞানীরা চিন্তা করছিলেন, আচ্ছা হয়তোবা এই যে কোষীয় অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট যেটাকে বলতেছি, সেটা হয়তোবা আগে হচ্ছে ব্যাকটেরিয়া ছিল, ব্যাকটেরিয়া হচ্ছে প্রকৃত কোষের ভিতরে ঢুকে হচ্ছে সে নতুন একটা অঙ্গাণুতে পরিণত হচ্ছে, যে অঙ্গাণুটাকে আমরা বলতেছি ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? আশা করি হচ্ছে বুঝতে পারছো কিন্তু। সো আমরা এই কয়েকটা পয়েন্ট যদি লিখতে পারি তাহলে কিন্তু আমাদের ভৌত গঠন বর্ণনা কিন্তু শেষ, ঠিক আছে? আশা করি হচ্ছে ভৌত গঠনটা কিভাবে বর্ণনা করবা সৃজনশীলে স্টেপ বাই স্টেপ, সেই জিনিসটা কিন্তু ভাইয়া তোমাদেরকে বলে দিচ্ছি। বইয়ের মাঝে অনেক ইনফরমেশন, এত ইনফরমেশন যদি তুমি মনে রাখতে চাও, মাথা মতো পাগল হয়ে যাবে, ঠিক আছে? 2 দিন পরে তোমাকে আপনাদের পাওয়া যাবে, ঠিক আছে? দরকার নাই। আগে তো মেডিকেলে পরীক্ষা দিতে হবে রে ভাই। পরীক্ষায় যদি না দাও, পাগল যদি হয়ে যাও,
তাহলে তো হচ্ছে তোমার আর ডাক্তার হবা কেমনে, ঠিক আছে? পরে তোমাকে ডাক্তার এসে হচ্ছে চিকিৎসা করবে, সমস্যা না? তো এই জন্য ভাইয়া যতটুকু বলতেছি জাস্ট অতটুকু মনে রাখবা, অতটুকু সুন্দর করে লিখবা, দ্যাটস ইট। আচ্ছা, এরপর আসা হচ্ছে ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনটা সিম্পল, একদমই সিম্পল, ঠিক আছে? রাসায়নিক গঠনে আমরা বুঝতে পারতেছো যে যেই অংশগুলোর কথা একটু আগে বললাম, যেমন হচ্ছে দ্বিস্তরী আবরণ, ভিতরে থাকা স্ট্রোমা, এইগুলোর মাঝে রাসায়নিক উপাদান কি কি থাকে সেই জিনিসটা ব্যাখ্যা করতে হবে। সো বাইরের যে দ্বিস্তরী আবরণ, সেই দ্বিস্তরী আবরণটা কি দ্বারা গঠিত? সেই দ্বিস্তরী আবরণী পর্দাটা হচ্ছে লিপোপ্রোটিন দ্বারা গঠিত, লিপোপ্রোটিন দ্বারা গঠিত। আচ্ছা, তোমরা একটু বলো তো, কোষ ঝিল্লি যখন আমরা পড়ছিলাম তখন রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস বলে একটা অংশ পড়াইছিলাম না ভাইয়া? ইউনিট মেমব্রেন হাইপোথিসিসের মেইন কথা কি ছিল? মেইন কথা ছিল যে দুনিয়াতে যত তোমার হচ্ছে মেমব্রেন আছে বা যত ঝিল্লি আছে, যত পর্দা আছে, সব পর্দা হচ্ছে আসলে এই কিরকম জিনিস দ্বারা গঠিত? সেটা কি? সেটা হচ্ছে লিপোপ্রোটিন, ঠিক আছে? সো ওই কথাটাই আমরা মনে রাখবো যে বাস্তবেও আসলে সত্যি। বাস্তবে দেখা যায় যে আমরা প্রত্যেকটা যে কোষীয় অঙ্গাণু পড়তেছি, যেমন দেখো এখন পড়াইতেছি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টের বাইরে একটা দ্বিস্তরী আবরণ আছে, একটু পরে পড়াবো মাইটোকন্ড্রিয়া, সে মাইটোকন্ড্রিয়ার বাইরে একটা দ্বিস্তরী আবরণ আছে, এরপর পড়াবো নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের বাইরেও একটা কি আছে? দ্বিস্তরী আবরণ আছে। মনে রাখবা জাস্ট সিম্পলি দ্বিস্তরী আবরণ মানেই হচ্ছে সেই জিনিসটা সাধারণত কি দ্বারা গঠিত? সেটা কিন্তু লিপোপ্রোটিন দ্বারা গঠিত। দ্বিস্তরী আবরণ মানেই হচ্ছে সেই জিনিসটা কি দ্বারা গঠিত? লিপোপ্রোটিন দ্বারা গঠিত। এবার বলো তো কোষ ঝিল্লি নিজে আসলে কি দ্বারা গঠিত ছিল? কোষ ঝিল্লিও কিন্তু আসলে লিপোপ্রোটিন দ্বারা গঠিত ছিল। লিপিড হিসেবে ছিল ফসফোলিপিড, আর প্রোটিন হিসেবে ইন্টিগ্রাল, পেরিফেরাল, ট্রান্সমেমব্রেন, এরকম 3 ধরনের প্রোটিন ছিল, ঠিক আছে? সো সেখান থেকে আমরা বলতে পারি যে যত রকমের মেমব্রেন বা আবরণ আছে সবগুলা মেমব্রেনই হচ্ছে লিপোপ্রোটিন দ্বারা গঠিত। তাহলে ক্লোরোপ্লাস্টের যে আবরণ সেটা কি দ্বারা গঠিত হবে? লিপোপ্রোটিন দ্বারা গঠিত হবে। এখন লিপিড হিসেবে কোষ ঝিল্লিতে কি থাকে? কোষ ঝিল্লিতে থাকে হচ্ছে ফসফোলিপিড। অন্যদিকে আমাদের যে ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টের মাঝে এই ফসফোলিপিডের পরিবর্তে থাকে হচ্ছে গ্লাইকোসাইল গ্লিসারাইড। এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এই কথাটা, ঠিক আছে? কোষঝিল্লির বাইরে যে আবরণী পর্দা সেটা লিপোপ্রোটিন দ্বারা গঠিত। লিপোপ্রোটিন মানে হচ্ছে দুইটা জিনিস আছে এর ভিতরে, লিপিড অংশ আছে একটা, প্রোটিন অংশ আছে একটা। সো লিপিডের মাঝে নর্মালি সচরাচর থাকে ফসফোলিপিড, তবে ক্লোরোপ্লাস্টের মাঝে ফসফোলিপিডের পরিবর্তে কি থাকে? গ্লাইকোসাইল গ্লিসারাইড থাকে, দ্যাটস ইট। এরা মনে রাখতে পারলে স্যারে মনে করবে যে তুমি হচ্ছে একদম পিএইচডি করে আসছো, ঠিক আছে? এর চেয়ে বেশি কথা বললে দরকার নাই, এতটুকু জাস্ট বর্ণনা করলেই হয়ে যাবে যে রাসায়নিকভাবে এটা ক্লোরোপ্লাস্টের যে বাইরের দ্বিস্তরী আবরণ সেটা লিপোপ্রোটিন দ্বারা গঠিত। লিপোপ্রোটিনের লিপিড অংশ হিসেবে বা লিপিড হিসেবে হচ্ছে ফসফোলিপিডের পরিবর্তে এক্ষেত্রে গ্লাইকোসাইল গ্লিসারাইড থাকে। আচ্ছা, এরপর আসে হচ্ছে স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টের যেই স্ট্রোমা আমরা দেখলাম, ক্লোরোপ্লাস্টের এখানের যে তরল অংশগুলো আছে, তরল অংশ যেগুলো আছে সেগুলোতে রাসায়নিক উপাদান হিসেবে কি কি থাকে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এনজাইম, ঠিক আছে? একটা ছোট্ট একটা শর্টকাট টেকনিক বলে দিই তোমাদেরকে, একটা টেকনিক বলে দিই। ম্যাট্রিক্স যেখানে যেখানে পাবা, ম্যাট্রিক্স দুনিয়াতে মানে বায়োলজিতে যেখানে যেখানে পাবা, ম্যাট্রিক্স মানেই তুমি সাথে সাথে লিখে ফেলবা যে এটি অসংখ্য পরিমাণে এনজাইম, কোএনজাইম, কোফ্যাক্টর এগুলো দ্বারা গঠিত। এনজাইম, কোএনজাইম, কোফ্যাক্টর বা অনেক ক্ষেত্রে হচ্ছে পিগমেন্ট থাকে, কালার পিগমেন্ট, রঞ্জক পদার্থ দ্বারা গঠিত। যেহেতু আমরা ক্লোরোপ্লাস্ট পড়তেছি এক্ষেত্রে আমরা রঞ্জক পদার্থের কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এর যে ম্যাট্রিক্স মানে মনে রাখবে এনজাইম, কোএনজাইম, রঞ্জক পদার্থের দ্বারা নর্মালি সচরাচর গঠিত হয়। সো এর যে স্ট্রোমা বা ম্যাট্রিক্স সেটা এনজাইম, কোএনজাইম এবং রঞ্জক পদার্থ দ্বারা গঠিত হবে। রঞ্জক পদার্থ হিসেবে কি থাকে? রঞ্জক পদার্থ হিসেবে থাকে হচ্ছে দুই রকমের জিনিস। কয় রকমের জিনিস? দুই রকমের জিনিস। একটা হচ্ছে ক্লোরোফিল, এটা হচ্ছে ক্লোরোফিল। আমরা কিন্তু ক্লাসের শুরুতেই বলছি যে ক্লোরোফিল হচ্ছে এই ক্ষেত্রে দুই রকমের থাকে। একটাকে বলা হয় ক্লোরোফিল এ, আরেকটাকে কি বলা হয়? ক্লোরোফিল বি। ক্লোরোফিল এ পাওয়া যায় হচ্ছে 75%, বেশিরভাগ পাওয়া যায় হচ্ছে ক্লোরোফিল এ। অন্যদিকে ক্লোরোফিল বি পাওয়া যায় হচ্ছে 25%। দ্যাটস ইট। এরকমভাবে যদি মনে রাখো দেখবা যে তোমার পরীক্ষাতে প্রেজেন্ট করাও সহজ হচ্ছে, মনে রাখাও সহজ হচ্ছে, এমসিকিউ আসলে তুমি পারতেছো, ঠিক আছে? আমরা মনে রাখবো যে স্ট্রোমা হচ্ছে একটা ম্যাট্রিক্স মানে সেখানে এনজাইম, কোএনজাইম, রঞ্জক পদার্থ থাকবে। রঞ্জক পদার্থ হিসেবে কি লেখা যায়? রঞ্জক পদার্থ জিনিসটা আমি চিন্তা করতেছি ক্লোরোপ্লাস্টের ভিতরে, সুতরাং রঞ্জক পদার্থ হিসেবে আমি বলবো ক্লোরোফিলের কথা। ক্লোরোফিলই তো রঞ্জক পদার্থটা। সো সেই ক্লোরোফিল হিসেবে থাকে দুই রকমের ক্লোরোফিল, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ থাকে 75%, বি থাকে 25%, দ্যাটস ইট। আরেকটা থাকে হচ্ছে ক্যারোটিনয়েড, আরেকটা কি থাকে? ক্যারোটিনয়েড, ঠিক আছে? ক্যারোটিনয়েড। আচ্ছা, ক্যারোটিনয়েড হচ্ছে দুই রকমের থাকে।
ক্যারোটিনয়েড হচ্ছে দুই রকমের থাকে। কি কি থাকে? ক্যারোটিনয়েড হিসেবে থাকে ক্যারোটিন। ক্যারোটিনের কালার কি বলতো, দেখি মনে আছে কিনা। ক্যারোটিন, ক্যারোটিনের সাথে মিল আছে ক্যারোটের। ক্যারোট মানে হচ্ছে গাজর, গাজরে খাওয়া হয় লাল কমলা। সুতরাং ক্যারোটিনের কালার কি? ক্যারোটিনের কালার হচ্ছে লাল কমলা। ক্যারোটিনের কালার হচ্ছে লাল কমলা। ঠিক আছে, বায়োলজি মনে না থাকে কেমনে তোমাদের আমি দেখি। এগুলো যদি এমনি যদি মনে রাখো, মনে থাকবে না কেন বলো? এক নম্বর যেটা থাকে সেটা হচ্ছে ক্যারোটিন, 2 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে জ্যান্থোফিল। 2 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে জ্যান্থোফিল। জ্যান্থোফিলের কালার কি? হলুদ। জ্যান্থোফিলের কালার হচ্ছে হলুদ, যেটা সম্পর্কে গত ক্লাসে আমরা কিন্তু পড়ে ফেলছি। সো দ্যাটস ইট। এই দুইটা বর্ণনা করতে পারলেই মোটামুটি কিন্তু তোমার রাসায়নিক গঠন বর্ণনা শেষ। পাশাপাশি স্ট্রোমাতে বলতে পারো যে এই ক্ষেত্রে হচ্ছে বৃত্তাকার ডিএনএ এবং নিজস্ব রাইবোজোম থাকে, যেটা কিনা হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এই কথা বললেই মোটামুটি তোমার কিন্তু রাসায়নিক গঠন শেষ। ঠিক আছে, সো আশা করি হচ্ছে ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন কীভাবে লিখবা সেই জিনিস কিন্তু তুমি শিখে গেছো। এবার আসো ক্লোরোপ্লাস্টের সংখ্যা বা আকৃতি, এটা অলরেডি পড়াই ফেলছি তোমাদেরকে। আমি ভাবছিলাম হচ্ছে ক্লাসে পরে পড়াবো, বাট এটা অলরেডি পড়াই ফেলছি। ক্লোরোপ্লাস্টের উচ্চ শ্রেণীর উদ্ভিদে থাকে ক্লোরোপ্লাস্টের সংখ্যা প্রত্যেক কোষে 10 থেকে 40টা। ক্লোরোপ্লাস্টের আকৃতি বিভিন্ন রকমের হয়। ঠিক আছে, আমরা কিন্তু দেখলাম পেয়ালা আকৃতির, গার্ডাল আকৃতির, ফিতা আকৃতির, অনেক রকম কিন্তু দেখলাম। ঠিক আছে, ওগুলো আশা করি শেষ। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের কাজ। ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে এটা উদ্ভিদে পাওয়া যাবে, শালক সংশ্লেষণ করবে। সো শালক সংশ্লেষণ থেকে মনে রাখবা ফটোর কথা। শালক সংশ্লেষণ থেকে মনে রাখবা ফটো। বায়োলজিতে ফটো মানে হচ্ছে কি? ফটো মানে হচ্ছে লাইট। ফটো মানে হচ্ছে লাইট। ঠিক আছে, সো লাইট বা ফটো এটা মনে রাখলেই ক্লোরোপ্লাস্টের কাজগুলো মনে রাখা কিন্তু সহজ হয়ে যাবে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট 1 নাম্বার যে কাজটা করে সেটা হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস ফটোসিনথেসিস মানে তো অলরেডি জানি, শালক সংশ্লেষণ। 2 নাম্বার কি কাজ করে সে? ফটো ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন। আচ্ছা, ফসফোরাইলেশন সম্পর্কে তোমরা 9-10 পড়ে আসছো জীবনী শক্তি অধ্যায়ে। এডিপি বলে একটা কথা আছে। এগুলো সম্পর্কে ভাইয়ার হচ্ছে প্রি ক্লাসও ছিল। আশা করি হচ্ছে যারা কোর্সে ছিল না তারা অ্যাটলিস্ট প্রি ক্লাসটা দেখছো, দেখে বায়োলজিতে 90+ করে নাম্বার পাইছো। আচ্ছা, এডিপি বলে একটা কথা আছে, এডিনোসিন ডাইফসফেট। সেটার সাথে ফসফেট যখন যুক্ত হইতেছে তখন সেই ঘটনাটাকে বলা হয় ফসফোরাইলেশন। যুক্ত হয়ে কি তৈরি করবে? এটিপি তৈরি করবে। এডিনোসিন ডাইফসফেট, এডিনোসিনের সাথে 2টা ফসফেট যুক্ত ছিল, আরেকটা নতুন ফসফেট এসে যুক্ত হইলো। সো কয়টা ফসফেট হইলো? 3টা ফসফেট হইলো। সেই জিনিসটাকে বলা হয় এডিনোসিন ট্রাইফসফেট। সো এই যে এডিনোসিন ডাইফসফেটের সাথে নতুন করে যে একটা ফসফেট যুক্ত হইতেছে, এই ঘটনাটাকে বলা হয় ফসফোরাইলেশন। কোনো একটা কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়ার যে ঘটনা সেটাকে বলা হয় ফসফোরাইলেশন। এবং এই ফসফোরাইলেশনের ঘটনাটা যদি লাইট কিংবা আলোর উপস্থিতিতে ঘটে, এই ফসফোরাইলেশনের ঘটনাটা যদি লাইট কিংবা আলোর উপস্থিতিতে ঘটে, তখন এই সম্পূর্ণ ঘটনাটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। কিওয়ার্ড টেকনিক জেনে থাকলে অলরেডি আশা করি বুঝে যাওয়ার কথা। ফসফোরাইলেশন মানেই হচ্ছে কোনো একটা কিছুর সাথে ফসফেট যুক্ত হচ্ছে, বা PO4 3- ও যে আয়নটা আছে সেটা যুক্ত হচ্ছে, এবং সেটা কিসের উপস্থিতিতে? আলোর উপস্থিতিতে। সো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, আমরা জানি যে একটা শালক সংশ্লেষণের 2টা ধাপ আছে। একটা হচ্ছে আলোক তোমার নির্ভর পর্যায়, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। সো আলোক নির্ভর পর্যায়ে যেটা দেখো 9-10 এগুলো পড়ে আসো তোমরা, আলোক নির্ভর পর্যায়ে যেটা, সেটাতে ঘটে হচ্ছে এই ফটোফসফোরাইলেশন। আলোক নির্ভর পর্যায়ে ঘটে হচ্ছে ফটোফসফোরাইলেশন, অর্থাৎ এডিপির সাথে ফসফেট যুক্ত হয়, তৈরি হয় হচ্ছে এটিপি। ঠিক আছে, আচ্ছা, সো ফটোফসফোরাইলেশন করা হচ্ছে আমাদের এই ক্লোরোপ্লাস্টের সেকেন্ড কাজ। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ সে করে, সেই কাজটা কি? সেটা হচ্ছে ফটো রেসপিরেশন। আচ্ছা, আমি যে এইগুলা পড়াইতেছি, আমি নিজে কি এগুলা মুখস্থ করছিলাম না, আমার কিন্তু এগুলো পড়াইতে পড়াইতে হচ্ছে একটা মানে ফরম্যাট ব্রেনে ম্যাচ অটোমেটিক্যালি ঢুকে গেছে, যে আমি ক্লাসের মাঝে এটার পরে এটা পড়াবো, এটার পরে এটা পড়াবো, এটার সাথে এটা লিঙ্ক, ওটার সাথে ওটা লিঙ্ক। সো তোমাকেও যে কাজটা করতে হবে যে এই সম্পূর্ণ পড়াগুলো হচ্ছে এরকমভাবে একটার সাথে একটা লিঙ্ক করে ফেলতে হবে। ঠিক আছে, লিঙ্ক করে যখন ফেলতে পারবা তখন দেখবো যে বায়োলজি, আচ্ছা এটার সাথে তো এটা মিল আছে, ওটার সাথে ওইটা মিল আছে, ওরকম একটা মানে মিল খুঁজে পাবা। ওই মিল তুমি হচ্ছে ব্রেইনে দেখাও, ব্রেইনে জাস্ট ওই মিলটা দেখাও, দেখবা যে হচ্ছে বায়োলজি কত ইন্টারেস্টিং সেই জিনিসটা তোমার ব্রেইনে তোমাকে ফিল করাবে। ঠিক আছে, আচ্ছা, আমরা বলছিলাম যে ক্লোরোপ্লাস্ট, সেটার সাথে ফটোর কথা মনে রাখবো, তাহলে এর কাজগুলো ইজিলি আমরা বের করতে পারবো। সো আমরা 3টা কিন্তু ফটো
বা লাইটের সাথে সংশ্লিষ্ট কাজ পেয়ে গেলাম। একটা হচ্ছে ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ করা, ফটো ফসফোরিলেশন, আলোর উপস্থিতিতে ফসফোরিলেশন করা, এবং পাশাপাশি হচ্ছে ফটো রেসপিরেশন। পাশাপাশি কি? ফটো রেসপিরেশন। রেসপিরেশন মানে কি? রেসপিরেশন মানে হচ্ছে শ্বসন। শ্বসন জিনিসটা কি ছিল বলতো ভাইয়া? শ্বসন জিনিসটা ছিল ওই যে গ্লুকোজ প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস এটিপি। এই যে শ্বসনের ঘটনাটা, সেই শ্বসনের ঘটনাটা যদি হচ্ছে আলোর উপস্থিতিতে হয়, তখন সেই জিনিসটাকে বলা হয় ফটো রেসপিরেশন। এই ফটো রেসপিরেশন কীভাবে হচ্ছে ক্লোরোপ্লাস্টের মাঝে হয়, সেই জিনিসটা সম্পর্কে আমরা যখন উদ্ভিদ শারীরতত্ত্ব, তোমাদের বায়োলজি ফার্স্ট পেপারের নবম যে অধ্যায়, সেই অধ্যায়টা যখন হচ্ছে নেক্সট সাইকেলগুলোতে পড়াবো, তখন ভাইয়া তোমাদেরকে ডিটেলসে এই জিনিসটা জানাই দিব। আপাতত জাস্ট মনে রাখো যে এই ফটো রেসপিরেশন করা কার কাজ? ফটো রেসপিরেশন করা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। ঠিক আছে? ক্লোরোপ্লাস্টে আরও কিছু কাজ আছে, সেগুলো বইতে আছে, আমি দাগাই দিছি সুন্দর করে সব কিছু। বাকি যে কাজগুলো আছে সেগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, একটু হালকা পাতলা রিডিং দিয়ে নিও। ঠিক আছে? আচ্ছা, আর আমরা যে দেখি হচ্ছে তোমার ধরো সালোক সংশ্লেষণ ধুমধাম হয়ে যেয়েছে, সালোক সংশ্লেষণের ক্ষেত্রে একটা প্রোটিন কাজ করে, যে প্রোটিনটাকে বলা হয় রুবিস্কো বিসফসফেট। সেটাকে সংক্ষেপে বলা হয়েছে RUBP। ঠিক আছে? RUBP মানে হচ্ছে রুবিস্কো বিসফসফেট। সো এগুলো সম্পর্কেও আসলে শারীরতত্ত্ব অধ্যায়ে অনেক ডিটেলস আলোচনা আছে। ঠিক আছে? আপাতত এখানে ডিটেলসে না বলি, জাস্ট এটা মনে রাখো RUBP মানে হচ্ছে রুবিস্কো বিসফসফেট। ঠিক আছে? আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে একটা ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষের মাঝে কিসে ভূমিকা পালন করে? সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে ভূমিকা পালন করে। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে কিভাবে ভূমিকা পালন করে? কারণ তার ভিতরে নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে। আর কিছু কিন্তু এখানে আমি পড়াবো না, কারণ অলরেডি হচ্ছে গত ক্লাসে এগুলো বলতে বলতে মানে আমার মুখ দিয়ে হচ্ছে ফেনা চলে বলছি। ঠিক আছে? আশা করি হচ্ছে এগুলো হচ্ছে এখন তোমরা পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবা। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের বহির্গঠন এবং অন্তর্গঠনের সাথে কাজের সম্পর্ক, এটা থেকে সৃজনশীলের ক্ষতে প্রশ্ন আসতে পারে। সো এই জিনিস জাস্ট একটু মানে রিডিং দিয়ে নিবা আর কি। ঠিক আছে? এই সিমিলার টাইপের প্রশ্নটা আমরা একটু পরে যখন মাইটোকন্ড্রিয়া পড়বো, সো মাইটোকন্ড্রিয়ার গঠনও দেখবো। মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট যেটাই হোক না কেন, এই দুইটা জিনিস হচ্ছে দ্বিস্তরী আবরণ দ্বারা গঠিত। দ্বিস্তরী আবরণ মানে হচ্ছে ওই আবরণটার দুইটা স্তর থাকবে, একটা হচ্ছে বাইরের স্তর আর একটা হচ্ছে ভিতরের স্তর। ঠিক না? আমরা কিন্তু সেটাই দেখলাম, একটা দ্বিস্তরী আবরণ দ্বারা যেহেতু হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট গঠিত, সো সেই আবরণটার নিজের কিন্তু একটা বাইরের স্তর থাকবে, যেটাকে এখানে দেখো বেগুনি কালার দিয়ে ভাই আঁকছি, আর এটা হচ্ছে অন্তঃস্তর থাকবে, যেটাকে ভাই সাদা কালার দিয়ে আঁকছি। ঠিক আছে? সো এই দ্বিস্তরী আবরণ থাকলেই একটা থাকে বাইরের স্তর আর একটা থাকে ভিতরের স্তর। বাইরের স্তর প্রত্যেকটা জিনিসেরই বাইরের স্তরের কাজ কি? বাইরের স্তরের কাজ হচ্ছে ভিতরের যে অংশগুলো আছে সেগুলোকে যে কোনো রকমের আঘাত বা হচ্ছে বিপত্তি ঘটা থেকে হচ্ছে রক্ষা করা। সো এই জন্য বাইরের স্তরের কাজটা, ক্লোরোপ্লাস্টের বাইরের স্তরের কাজটা কীরকম হয়? বাইরের স্তরের কাজটা হয় হচ্ছে রক্ষণাত্মক। সে ভিতরের জিনিসগুলোকে যে কোনো রকমের আঘাত বা হচ্ছে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে। সেজন্য এই যে বাইরের স্তরের বা বহিস্তর যেটা আছে সেটার কাজ হচ্ছে রক্ষণাত্মক হয়। আর ভিতরের যে স্তর, সেই ভিতরের স্তরই সাধারণত নানান রকমের বিক্রিয়া টিক্রিয়াতে অংশগ্রহণ করে থাকে, যে কারণে দ্বিস্তরী আবরণের ভিতরের স্তরকে বলা হয় কর্মধায়ক। ঠিক আছে? কর্মধায়ক মানে হচ্ছে কাজে লাগে। ঠিক আছে? সো আমরা জানি যে বিক্রিয়া হলে সেই জিনিসটা হচ্ছে কাজ হয়। সো সেখান থেকে মনে রাখবা যে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া দুইটার ক্ষেত্রেই এর যে অন্তঃস্তর বা দ্বিস্তরী আবরণের যে ভিতরের দিকের স্তরটা আছে, সেই জিনিসটা হচ্ছে কাজ করে বা বিক্রিয়া করে দেখে সেটাকে বলা হয় কর্মধায়ক। ঠিক আছে? আশা করি হচ্ছে এই ব্যাখ্যাটা যখন এখন বই থেকে পড়বা, তোমার কাছে কিন্তু ইজি হয়ে যাবে। একটু রিডিং দিয়ে নিবা বা একটু পড়ে ফেলবা, এই জিনিস হচ্ছে নিজে নিজে পড়ে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডিয়ার মাঝে পার্থক্যটা কি সেটাও শিখে ফেলবা। আশা করি রিডিং দিলে এগুলো এমনিতেই তোমাদের মনে থাকার কথা। এবং এদের মাঝে কি কি সাদৃশ্য আছে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ঠিক আছে? এদের মাঝে কি কি সাদৃশ্য আছে, এই জিনিসটাও একটু গুরুত্ব সহকারে হচ্ছে শেখার চেষ্টা করো। ঠিক আছে? দুইটাই কিন্তু আসলে শক্তি রূপান্তরের অঙ্গাণু, দুইটাই কিন্তু শক্তি রূপান্তরের অঙ্গাণু। কারণ আমরা দেখতেছি যে ক্লোরোপ্লাস্ট সেই জিনিসটা সৌরশক্তিকে জৈব রাসায়নিক শক্তিতে রূপান্তর করতেছে, আবার মাইটোকন্ড্রিয়া জিনিসটা জৈব রাসায়নিক শক্তিকে আমাদের যাতে কাজ করতে পারে বডিতে সেরকম এটিপি তৈরি করতেছে। সো দুইটাই হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু, এবং পাশাপাশি দুইটাই কিন্তু নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। দুইটা অঙ্গাণুতেই নিজস্ব রাইবোজোম এবং ডিএনএ থাকে। ঠিক আছে? সো আশা করি এগুলা কিন্তু তোমরা ইজিলি এখন মনে রাখতে পারবা। ঠিক আছে? আর হচ্ছে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এদের মাঝে তুলনামূলক যে পার্থক্য আছে সেই জিনিসটা একটু দেখে নিও। এগুলো হচ্ছে নিজে নিজে পড়ার বিষয়। এগুলা আমি তো অলরেডি হচ্ছে ডিটেলসে সব কিছু পড়াইছি। সো এগুলো আর নতুন করে হচ্ছে না পড়াই, এগুলো তোমরা নিজে নিজে রিডিং দিয়ে নিও। কী কী ইম্পর্টেন্ট সেগুলো ভাই কিন্তু লাগাই দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের পার্থক্য পড়তে বললাম, কিন্তু আমাদের কি পড়া বাকি? মাইটোকন্ড্রিয়া পড়া বাকি। ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া পড়লে কিন্তু আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং মাইটোকন্ড্রিয়া পড়লে আরেকটা লাভ হবে, দেখো
মাইটোকন্ড্রিয়া পড়লে আমাদের কিন্তু সাইটোপ্লাজমের যে অংশটা সে সম্পূর্ণ অংশটাই শেষ হয়ে যাবে। আমরা কিন্তু গত ক্লাসগুলোতেই এই যে অংশগুলো আছে, ঠিক আছে, দেখো প্রথমে কোন অঙ্গাণুটা আছে, প্রথমে আছে হচ্ছে রাইবোসোম, সবগুলো কিন্তু শেষ। আজকে জাস্ট মাইটোকন্ড্রিয়া এখন পড়াবো, পড়ালেই কিন্তু আমাদের সাইটোপ্লাজম শেষ। আমরা একদম বেস্টভাবে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করছি, প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে ডিটেলসে হচ্ছে ভাইয়া বোঝানোর চেষ্টা করছি। রাইবোসোম সম্পর্কে ফার্স্ট ক্লাসে বুঝাইছিলাম, পরের ক্লাসে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর গলজি বডি, এগুলো সম্পর্কে বুঝাইছিলাম। এরপরের ক্লাসে হচ্ছে লাইসোজোম সম্পর্কে, পারক্সিজোম, গ্লাইকোসিজোম, তারপর কোষগহ্বর, এগুলো সম্পর্কে বুঝাইছিলাম। এরপরের ক্লাসে হচ্ছে আমরা একটা কোষের যে হচ্ছে তোমার সেন্ট্রিওল থাকে, মাইক্রোটিউবলস থাকে, সেগুলো সম্পর্কে হচ্ছে একদম ডিটেলসে পড়াইছিলাম। সো আজকের ক্লাসে জাস্ট আমরা এখন মাইটোকন্ড্রিয়া পড়াবো। মাইটোকন্ড্রিয়া পড়াইলেই কিন্তু আমাদের সাইটোপ্লাজমের যতগুলো অঙ্গাণু আছে সেগুলো সম্পর্কে পড়াশোনা শেষ। নেক্সট ক্লাসে আমরা কিসে চলে যাব? নেক্সট ক্লাসে আমরা ডিরেক্টলি নিউক্লিয়াস বা হচ্ছে ক্রোমোজোম, ওই অংশগুলোতে চলে যাব। ঠিক আছে, আশা করি হচ্ছে বুঝতে পারছো। আমাদের একটা বড় সড়ো অংশ, এই চ্যাপ্টারটার, কোষের গঠন চ্যাপ্টারটার একটা বড় সড়ো অংশ কিন্তু আজকের ক্লাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাচ্ছে। সো এবার আসলে হচ্ছে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে কথাবার্তা বলি। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। পাওয়ার হাউস কিংবা শক্তিঘর কেন বলা হয়? কারণ এই যে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়াই হচ্ছে কোষের যাবতীয় জৈবনিক কাজের শক্তি সরবরাহ করে থাকে। সরবরাহ করার আগে তাকে তো শক্তি তৈরি করতে হবে। সে কিভাবে শক্তি তৈরি করে? শ্বসন বিক্রিয়ার মাধ্যমে। আমরা জানি শ্বসন বিক্রিয়ার হচ্ছে সচরাচর সহজ শ্বসনের হচ্ছে 4টা ধাপ। কি? গ্লাইকোলাইসিস, অ্যাসিডাল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই যে গ্লাইকোলাইসিস, সেই জিনিসটাই শুধুমাত্র সাইটোপ্লাজমে সংঘটিত হয়। বাকি যতগুলা ধাপ আছে, অ্যাসিডাল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই সমস্ত ধাপগুলো হচ্ছে কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। যে কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। সে শক্তি তৈরি করে এবং পাশাপাশি শক্তি হচ্ছে সাপ্লাই করতেছে একটা কোষকে। ঠিক আছে, আশা করি হচ্ছে বুঝতে পারছো। আচ্ছা, এই যে মাইটোকন্ড্রিয়ার আবরণ, সে আবরণও হচ্ছে কীরকম হয়? সে আবরণটাও কিন্তু দ্বিস্তর বিশিষ্ট হয়, 2টা স্তর থাকে। ঠিক আছে, 2টা স্তর থাকে। এবং মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কিন্তু গত ক্লাসে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস শিখছিলাম। সেটা কি? একটা প্রাণী কোষের মাঝে সর্ববৃহৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। একটা প্রাণী কোষের মাঝে যতগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে তার ভিতরে সর্ববৃহৎ, সবচেয়ে বড় যেই অঙ্গাণু সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। অন্যদিকে উদ্ভিদ কোষে জিনিসটা ছিল হচ্ছে প্লাস্টিড। উদ্ভিদ কোষে ছিল প্লাস্টিড। ঠিক আছে, আচ্ছা এরপর আসো, এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া সাধারণত প্রত্যেকটা কোষে, সচরাচর যে কোষগুলো দেখা যায় সেই কোষগুলোতে 300 থেকে 400টা করে থাকে। 300 থেকে 400টা করে থাকে। তবে যেই কোষগুলোতে অনেক বেশি পরিমাণ হচ্ছে কাজ হয়, অনেক বেশি পরিমাণে বিক্রিয়া হয়, শক্তির দরকার হয়, সেই কোষগুলোতে বেশি থাকে। যেমন ফর এক্সাম্পল যকৃতের যে কোষ, যকৃতকে বলা হয় আমাদের জৈব রাসায়নিক ল্যাবরেটরি। ঠিক আছে, সো এই জন্য যকৃতের কোষে আসলে প্রচুর পরিমাণে শক্তি দরকার হয়। সেই জন্য যকৃতের কোষে প্রায় 1000 বা তার চেয়েও বেশি হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে। এবং এমিবাতেও মাইটোকন্ড্রিয়া থাকে অনেক বেশি। সেই কথাগুলো একটু মনে রাখবা, তাহলে কিন্তু হয়ে যাবে। একটা কোষের আয়তনের যে কথাটা একটু আগে বলতেছিলাম, যে প্রাণী কোষের সর্ববৃহৎ কোষীয় মানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সো সেখান থেকে আমরা মনে রাখতে পারি কোষের আয়তনের প্রায় হচ্ছে 20%ই মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে, এবং আমাদের যে শুক্রাণু, সে শুক্রাণু বা ডিম্বাণুরও কিন্তু একটা সিগনিফিকেন্ট অংশই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। শুক্রাণুকে হচ্ছে সাঁতার কেটে যাইতে হবে। সাঁতার কাটার জন্য কি দরকার? শক্তি দরকার। ও শক্তি কে তৈরি করে দিবে? মাইটোকন্ড্রিয়া তৈরি করে দিবে। সুতরাং শুক্রাণু গঠনে নিচের কোনটি সাহায্য করে, বা ডিম্বাণু গঠনে নিচের কোনটি মুখ্য ভূমিকা পালন করে? এই টাইপের প্রশ্ন আসলে আনসার কি দিব আমরা? এমসিকিউতে আনসার দিব হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইটোকন্ড্রিয়া না থাকলে শুক্রাণু শক্তি পাইতো না, ডিম্বাণু শক্তি পাইতো না, ফলে কিন্তু যৌনাচরণ হইতো না। ঠিক আছে, বাচ্চা কাচ্চা তৈরি হইতো না। আচ্ছা, এটা গেল। আমরা কিন্তু বেসিক যে কথাবার্তাগুলো আছে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে সেটা কিন্তু শেষ করে ফেললাম। সো এবার আসো আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্রটা একটু আঁকা শিখে ফেলি। ঠিক আছে, সো আমি ফুল জিনিসটাকে আবার একটু ছোট করে দেই, যাতে আমাদের ফুল ফোকাস থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্রে। আশা করি চিত্র অলরেডি পারো তোমরা। ঠিক আছে, এই চিত্র এমন কোনো আহামরি চিত্র না যেটা কিনা তুমি পারবা না। একদম সহজ একটা চিত্র। ফার্স্ট হচ্ছে কি আঁকবো আমরা? এরকম একটা ডিম আঁকার চেষ্টা করব। ডিম আঁকার পর একটু আগে আমরা হচ্ছে জাস্ট মিলাই দিছিলাম, এবার মিলানো চলবে না। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদেরকে এইরকম করে দিতে হবে, এরকম করে দিতে হবে। ঠিক আছে, এরকম করে এরপর হচ্ছে বাকি যে অংশগুলো আছে সেগুলোকে জাস্ট এরকম ভাবে মিলাই দিতে হবে। ঠিক আছে, দ্যাটস ইট, কাজ কিন্তু শেষ। ঠিক আছে, আচ্ছা আশা করি হচ্ছে বুঝতে পারছো। এরপর আমরা কি করব? এখানে হচ্ছে তরল অংশ যে আছে সেই জিনিসটা বুঝাবো। এখানে তরল অংশ আছে, তরল অংশ আছে,
ঠিক আছে। এবং আমাদের এই তরল অংশের সাথে তার কি রাখতে হবে, বাকি অংশগুলো দ্রুত এঁকে ফেলি আমরা। বৃত্তাকার ডিএনএ, ঠিক আছে, এখানেও ধরো একটা বৃত্তাকার ডিএনএ দিয়ে দিলা, এখানে কিছু পরিমাণ হচ্ছে রাইবোজোম দিয়ে দিলা, ঠিক আছে, রাইবোজোম দিয়ে দিলা। এবং পাশাপাশি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখানে আঁকতে হবে, সেই জিনিসটা হচ্ছে এই যে অন্তঃস্তর বা হচ্ছে ভিতরের দিকের যে ঝিল্লিটা আছে, সেই ঝিল্লির গায়ে পক্সের মতো দানাদার কিছু অংশ আমরা এঁকে দিব, ঠিক আছে। আচ্ছা, আঁকা কিন্তু শেষ। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে লেবেলিং করা। আমরা লেবেলিং দ্রুত করে ফেলবো। এই অংশগুলোর মাঝে এত বেশি ফাঁক রেখো না, তোমরা হচ্ছে একটু মানে চাপায় আঁকার চেষ্টা করবা, আশা করি তোমাদের চিত্র আরো সুন্দর হবে। সো এটা হচ্ছে বহিস্তর, এটা হচ্ছে আমরা কি বলবো, দ্বিস্তরী ঝিল্লির বহিস্তর। এই যে অংশটা সেটা হচ্ছে অন্তঃস্তর, সেটা হচ্ছে অন্তঃস্তর, ঠিক আছে। এরপর এখানে যে ভাঁজগুলো আমরা দেখতেছি, সেই ভাঁজগুলাকে বলা হয় ক্রিস্টি, সেই ভাঁজগুলাকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়। আচ্ছা, এরপর পাশাপাশি হচ্ছে এই জিনিস হচ্ছে বৃত্তাকার ডিএনএ, আমরা সবাই জানি। এরপর হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে রাইবোজোম, এটাও জানি আমরা। এরপর আর কি আছে? এখানে দানাদার কিছু অংশ আছে, সে দানাদার অংশগুলোকে কি বলা হয়? দানাদার অংশগুলোকে বলা হয় এটিপি সিনথাসিস। এখানেও যে দানাদার অংশগুলো পাওয়া যায় সেগুলো এটিপি তৈরি করে, সেজন্য তাকে বলা হয় এটিপি সিনথাসিস, ঠিক আছে। এবং এই যে এটিপি সিনথাসিস, সেই এটিপি সিনথাসিসেরই অপর নাম আগে ডাকা হইতো, আগে এটাকে ডাকা হইতো হচ্ছে অক্সিজোম, ঠিক আছে, আগে এটাকে ডাকা হইতো হচ্ছে অক্সিজোম নামে, ঠিক আছে। মোটামুটি এই হচ্ছে কথা। আর এখানে পাশাপাশি এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে ম্যাট্রিক্স, এখানে থাকবে ম্যাট্রিক্স কিংবা বাংলাতে বললো হচ্ছে ধাত্র, ঠিক আছে, ম্যাট্রিক্স কিংবা ধাত্র। সো মোটামুটি আমাদের কিন্তু চিত্র আঁকা ডান। নিচে ফিগার বা চিত্র এঁকে কি লিখবা? চিত্র এঁকে লিখবা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র, শেষ, ঠিক আছে। আমাদের কিন্তু চিত্র আঁকা মোটামুটি ডান। আশা করি হচ্ছে সহজেই চিত্র আঁকতে পারছে, এবং আমার চিত্র থেকেও তোমাদের চিত্র ইনশাল্লাহ আরো অনেক সুন্দর হবে, কারণ তোমরা একটু সময় নিয়ে আঁকবা। আচ্ছা, এরপর আসো হচ্ছে এদের যে গঠনটা, সেই গঠনটা আমরা একটু বর্ণনা করা শিখবো। সো এখানে গঠনের ক্ষেত্রে আগের মতোই আমি হচ্ছে কি করছি, আগের মতোই যেই পয়েন্টগুলো অবশ্যই তোমার হচ্ছে লিখতে হবে, সেই পয়েন্টগুলো হচ্ছে এখানে লিখে ফেলতেছি। সো ব্রেনের মাঝে এখন থেকে এরকম ভাবে ইম্পোর্ট দেওয়া, মানে ইনপুট দেওয়া হচ্ছে শুরু করো, যে মাইটোকন্ড্রিয়ার গঠন মানে হচ্ছে এই পয়েন্টগুলো আমাকে লিখতে হবে, ক্লোরোপ্লাস্টের গঠন মানে হচ্ছে এই পয়েন্টগুলো আমাদের লিখতে হবে, ঠিক আছে। ওই পয়েন্ট ধরে হচ্ছে জাস্ট একটু ইলাস্ট্রেশন করবা বা বর্ণনা করবা, শেষ, কাজ শেষ, ঠিক আছে। আশা করি হচ্ছে বুঝতে পারছো। আচ্ছা, আর পাশাপাশি এখান থেকে আমি আগেই বললাম যে দ্বিস্তরী যে আবরণী, সেই দ্বিস্তরী আবরণীর বাইরের যে স্তর সেটা হচ্ছে রক্ষণাত্মক হয়, ভিতরের যে স্তর সেটা হচ্ছে কর্মধায়ক হয়। এটা সম্পর্কে বর্ণনা কিন্তু সৃজনশীলের ক্ষতেও আসতে পারে, ঘতেও আসতে পারে, ঠিক আছে। ধরো ক্ষতে এরকম ভাবে আসতে পারে যে মাইটোকন্ড্রিয়ার বহিস্তর এবং অন্তঃস্তরের মাঝে সম্পর্ক উল্লেখ করো। সো সেক্ষেত্রে তুমি বলবা যে বহিস্তরটা হচ্ছে এর অন্তঃস্তর এবং ভিতরে থাকা সমস্ত গুরুত্বপূর্ণ অংশগুলোকে যে কোনো রকমের আঘাত থেকে বাঁচায়, যে কারণে এটাকে বলা হয় রক্ষণাত্মক। এবং পাশাপাশি অন্তঃস্তরের মাঝে নানান রকমের বিক্রিয়া ঘটে, যে কারণে এটাকে বলা হয় কর্মধায়ক, ঠিক আছে। সো এরকম ভাবে এদের মাঝে যে সম্পর্ক আছে সেটা ব্যাখ্যা করবা। অথবা এই জিনিস এরকম ভাবেও আসতে পারে, ধরো হচ্ছে গ নাম্বারে আসলো, মানে সৃজনশীলের 3 নাম্বারে, গ নাম্বারে ধরো আসলো মাইটোকন্ড্রিয়ার গঠন বা চিত্র বর্ণনা করো, বা চিত্র এঁকে হচ্ছে এর গঠন বর্ণনা করো। আর ঘ নাম্বারে আসলো যে এর যে হচ্ছে দুইটা স্তর, সেই দুইটা স্তরের মাঝে তুমি প্রমাণ করে দেখাও, বা দেখাও যে হচ্ছে বহিস্তর হচ্ছে রক্ষণাত্মক এবং অন্তঃস্তর হচ্ছে কর্মধায়ক। সো সেই ক্ষেত্রে যা সেই জিনিসগুলা বা এই ব্যাখ্যাটা হচ্ছে একটু ডিটেলসে দিবা, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার এই ব্যাখ্যাটা কিন্তু বইতে আছে, ঠিক আছে। বহিস্তর যে হচ্ছে তোমার তোমার রক্ষণাত্মক এবং অন্তঃস্তর যে হচ্ছে কর্মধায়া, এই ব্যাখ্যাটা কিন্তু এখানে আছে, এখান থেকে শিখে ফেলবা, ঠিক আছে। আশা করি হচ্ছে তোমরা ইজিলি এটা মনে রাখতে পারবা। এরপর আসো আমরা ভৌত গঠন ব্যাখ্যা করি। ভৌত গঠনের ব্যাখ্যাতে প্রথমে আমরা লিখবো যে এর বাইরে হচ্ছে দ্বিস্তরী আবরণী থাকে, দ্বিস্তরী আবরণীর মাঝে বাইরের যে স্তর বহিস্তর, সেই বহিস্তরটা তোমার হচ্ছে গোলাকৃতির হয়, কিন্তু অন্তঃস্তরটা একটা নির্দিষ্ট প্যাটার্নে ভাঁজ খেয়ে খেয়ে থাকে। এই যে এক একটা ভাঁজ, সেই ভাঁজকে বলা হয় ক্রিস্টি। একটা ভাঁজকে অন্তঃস্তরের এক একটা যে ভাঁজ, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃস্তর, সেই অন্তঃস্তরের এক একটা যে ভাঁজ, সেই ভাঁজকে বলা হয় হচ্ছে ক্রিস্টি। এই যে ভাঁজ, আমরা কিন্তু ভাঁজ দেখতে পাচ্ছি, ভাঁজকে বলা হয় হচ্ছে ক্রিস্টি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো নেক্সট আমরা কি বলবো? নেক্সট আমরা বলবো যে এর যে ধাত্র বা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সে নানান রকমের কি বলবো বলতো, এনজাইম থাকে, কোএনজাইম থাকে, এবং এর নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে, এবং হচ্ছে রাইবোসোম থাকে। বৃত্তাকার ডিএনএ থাকে এবং রাইবোসোম থাকে। এই যে বৃত্তাকার ডিএনএ সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে ভূমিকা পালন করে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে ভূমিকা পালন করে। আর এর যে নিজস্ব রাইবোসোম, সেই জিনিসটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে দেয়, ঠিক আছে। আমরা কিন্তু খুব বেশি যে বর্ণনা করতেছি জিনিসটা ওরকম না, কিন্তু
যে জিনিস হচ্ছে স্যার খাতায় লিখলে হচ্ছে মানে তোমাকে পূর্ণ মার্কস দিয়ে দিবেন, সেই জিনিসগুলোর কথা কিন্তু ভাইয়া বলতেছি, ঠিক আছে? সেগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। আচ্ছা, এরপর 6 নাম্বার কি বলবা, যে এই ক্ষেত্রে আমাদের যে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্তর বা হচ্ছে এর যে ভিতরের দিকের অংশ, সে অংশের মাঝে কিছু পরিমাণ দানাদার অংশ পাওয়া যায়, যে দানাদার অংশগুলোকে একসাথে বলা হয় এটিপি সিনথাসিস। একসাথে কি বলা হয়? এটিপি সিনথাসিস। কারণ এগুলো হচ্ছে এটিপি সিনথেসিস বা এটিপি সংশ্লেষণের সাথে জড়িত অথবা শক্তি তৈরির সাথে জড়িত। এবং এক একটা যে এটিপি সিনথাসিস, ধরো কথার কথা, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা অন্তঃস্তরের অংশ, সে অংশের মাঝে এখানে ধরো এরকম দানাদার যে অংশগুলো পাওয়া যাচ্ছে, সেগুলাকেই বলা হচ্ছে এটিপি সিনথাসিস। এগুলোকে বলা হচ্ছে এটিপি সিনথাসিস, ঠিক আছে? এবং ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রেও কিন্তু এই এটিপি সিনথেসিস ছিল, তবে সেখানে কয়েকটা এটিপি সিনথেসিসকে একসাথে কি বলা হয়েছিল? ফটোসিনথেটিক ইউনিট। দেখো মনে আছে কিনা? ফটোসিনথেটিক ইউনিট। কিন্তু এখানে যে হচ্ছে কয়েকটা এটিপি সিনথেস আছে, তাদেরকে একসাথে বলা হয় হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অর্থাৎ আমরা বুঝতেছি কিন্তু যে শ্বসনের ক্ষেত্রে আমরা যে লাস্ট যে ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সেই জিনিসটা মাইটোকন্ড্রিয়ার কোন জায়গাতে এসে সংঘটিত হয়? সেই জিনিসটা মাইটোকন্ড্রিয়ার কিন্তু এই যে অন্তঃস্তর, সে অন্তঃস্তরের এই জায়গাতে এসে সংঘটিত হয়। অন্তঃস্তরে এই জায়গাতে এসে সংঘটিত হয়, এই জায়গাতে এসে সংঘটিত হয়, এখানে সংঘটিত হয়, ঠিক আছে? আশা করি হচ্ছে বুঝতে পারছো। এবং আমরা বলবো যে পূর্বে এদেরকে কি ডাকা হইতো? পূর্বে এদেরকে অক্সিজোম নামে ডাকা হইতো, ঠিক আছে? দ্যাটস ইট, দ্যাটস ইট। এতটুকু বর্ণনা করতে পারলে কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন তোমার কিন্তু হয়ে গেল। আর মাইটোকন্ড্রিয়ার চিত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট। চিত্রটা খুব সুন্দর করে আঁকার চেষ্টা করবা। আমার চিত্র মোটামুটি হয়েছে, বাট তোমাদের চিত্র আশা করি ইনশাল্লাহ আরো অনেক বেশি বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আসো যে মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনটা বর্ণনা করি। রাসায়নিক গঠন আরো সহজ, ভৌত গঠন থেকে রাসায়নিক গঠন খুবই সহজ। এর যে বাইরের দ্বিস্তরী আবরণ, সে দ্বিস্তরী আবরণ কি দ্বারা গঠিত? আশা করি এখন মনে থাকবে তোমাদের, সেটা হচ্ছে লিপোপ্রোটিন দ্বারা গঠিত। লিপোপ্রোটিন দ্বারা গঠিত। এর যে হচ্ছে স্ট্রোমা, সরি স্ট্রোমা না, এটা হচ্ছে এর যে ম্যাট্রিক্স, এর যে ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা আলাদা কোনো নাম নাই, সেটাকে ম্যাট্রিক্সই ডাকা হয়, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স বা এর যে অর্ধতরল পদার্থ, সেটাকে ম্যাট্রিক্স হিসেবে ডাকা হয়। এই ম্যাট্রিক্সের ভিতরে দেখা যায় যে প্রায় 100 রকমের এনজাইম থাকে। 100 রকমের এনজাইম থাকে, থাকতেই হবে। এনজাইম না থাকলে তো বিক্রিয়া হবে না। আর মাইটোকন্ড্রিয়ার মাঝে কিন্তু শ্বসনের মতো খুবই গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া ঘটে, সে কারণে তার ভিতরে প্রায় 100 রকমের এনজাইম থাকে, ঠিক আছে? সো এই কথাই কিন্তু তোমাদের বইতে এই জায়গাতে বলা হয়েছে। এই জায়গাতে কিন্তু এই কথাগুলাই বলা হয়েছে, ঠিক আছে? এই যে দেখো, এই জায়গাতে কিন্তু এই কথাগুলোই বলা হয়েছে, প্রায় 100 রকমের এনজাইম এবং কোএনজাইম হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে, ঠিক আছে? এবং সামান্য পরিমাণে হচ্ছে ডিএনএ থাকে এবং 0.5% আরএনও থাকতে পারে, কিছু কিছু ব্যতিক্রমে আরএনও থাকতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে এখানে এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃস্তর বা অন্তঃঝিল্লি, সেটাতে কার্ডিওলিপিন নামক এক ধরনের বিশেষ রকমের ফসফোলিপিড থাকে, ঠিক আছে? সো কার্ডিওলিপিন ফসফোলিপিডটা একটা কোষের মানে কোন কোষীয় অঙ্গাণুতে পাওয়া যায়? আনসার হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে? আশা করি হচ্ছে একদম কিন্তু ক্লিয়ার। সো মাইটোকন্ড্রিয়ার যে রাসায়নিক গঠন, সেটাও কিন্তু আমরা শেষ করে ফেললাম। এরপর আসো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ আশা করি হচ্ছে নতুন করে কিছু বুঝাইতে হবে না। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে কোষের ভিতরে শক্তি তৈরি করা। একটা কোষের যাবতীয় শক্তি তৈরির কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়া করে, কারণ তার ভিতরে শ্বসনের প্রয়োজনীয় যে এনজাইমগুলো আছে, কোএনজাইমগুলো আছে, সেগুলো উপস্থিত থাকে। এবং শ্বসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপ, স্পেশালি হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রের কথা অবশ্যই উল্লেখ করবা। ক্রেবস চক্রের মাঝে সবচেয়ে বেশি পরিমাণে শক্তি তৈরি হয়। সো ক্রেবস চক্রের যে ধাপটা আছে, সেই ধাপটা কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়ার ভিতরে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটা কোথায় সংঘটিত হয়? সেটাও কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এবং পাশাপাশি অক্সিডেটিভ ফসফোরিলেশনও কিন্তু এখানে সংঘটিত হয়। আচ্ছা, অক্সিডেটিভ ফসফোরিলেশন জিনিসটা কি ভাইয়া? তোমরা হচ্ছে প্রত্যেকে আবার আমাকে ইনবক্সে প্রশ্ন করবা। সো ভাইয়া হচ্ছে এখানে ক্লিয়ার করে দিই, ফসফোরিলেশন মানে কি? একটু আগে আমরা কিন্তু পড়াইছি এগুলা, ফটোফসফোরিলেশনের কথা পড়াইছি যখন ক্লোরোপ্লাস্ট পড়াইতেছিলাম। সো আমরা একটু ভাঙার চেষ্টা করি যে ফসফোরিলেশন কথাটা মানে কি। ফসফোরিলেশন মানেই হচ্ছে কোনো একটা কিছুর সাথে ফসফেট যুক্ত করা, কোনো একটা কিছুর সাথে ফসফেট যুক্ত করা। এবার সেই ফসফেট যুক্ত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সংঘটিত হওয়ার জন্য আলোর উপস্থিতি যদি বাধ্যতামূলক হয়, তখন তাকে বলা হয় ফটোফসফোরিলেশন। অক্সিজেনের উপস্থিতি বা বায়ুর উপস্থিতি যদি বাধ্যতামূলক হয়, তখন তাকে বলা হয় হচ্ছে অক্সিডেটিভ ফসফোরিলেশন। সো মাইটোকন্ড্রিয়াতে কোনটা সংঘটিত হয়? অক্সিডেটিভ ফসফোরিলেশন। অন্যদিকে ক্লোরোপ্লাস্টে কোনটা সংঘটিত হয়? ফটোফসফোরিলেশন, ঠিক আছে? সো নিচের কোন ধরনের ফসফোরিলেশন কোন অঙ্গাণুতে সংঘটিত হচ্ছে, সেটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমরা মনে রাখলাম যে ফটোফসফোরিলেশনের যে ঘটনা, ফটোফসফোরিলেশন এটা সংঘটিত হয় হচ্ছে ক্লোরোপ্লাস্টে, এটা সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টে। অন্যদিকে অক্সিডেটিভ ফসফোরিলেশন এটা সংঘটিত হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, এটা সংঘটিত হয়
মাইটোকন্ড্রিয়াতে। এই দুটো জিনিস মনে রাখবা, এমসিকিউতে পেস লাগানোর চেষ্টা করবে স্যাররা। আচ্ছা, এরপর বাকি জিনিস হচ্ছে তোমরা জাস্ট রিভিশন দিলেই হবে যে এর নিজস্ব ডিএনএ থাকে, আরএনএ থাকে, এগুলো হচ্ছে এর বংশগতি বা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে ভূমিকা পালন করে। বা এই জিনিস হচ্ছে এরকম ভাবে ঘুরে আসতে পারে যে প্রাণী কোষে নিচের কোন কোষীয় অঙ্গাণুটি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে ভূমিকা পালন করে। সো প্রাণী কোষ মানে হচ্ছে প্লাস্টিড অটোমেটিক্যালি বাদ, শুধুমাত্র কে বাকি থাকলো মাইটোকন্ড্রিয়া। সো মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্রাণী কোষে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং পাশাপাশি সে বিভিন্ন রকমের আয়ন, অর্থাৎ ক্যালসিয়াম আয়ন যেন সব ক্ষেত্রে একটা কোষের সব ক্ষেত্রে হচ্ছে সমান পরিমাণে থাকে, সেই ঘনত্বটা রক্ষা করার চেষ্টা করে। এবং অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। কিভাবে মাইটোকন্ড্রিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমরা কিন্তু যখন লাইসোজোম তোমাদেরকে পড়াই দিছিলাম, তোমাদেরকে যখন পড়াই দিছিলাম, লাইসোজোম লাইসোজোম তোমাদেরকে যখন পড়াইতেছিলাম, তখন কিন্তু ভাইয়া বলছিলাম যে এই জিনিসটা অনেকটা হচ্ছে টাইম বোমের মতো। কিসের মতো? টাইম বোমের মতো। টাইম বোম যেরকম যেকোনো সময় ফাটতে পারে বা হচ্ছে নির্দিষ্ট দরকার পড়লেই হচ্ছে বা সময় হয়ে গেলেই হচ্ছে ফেটে যায়, ঠিক তেমনই লাইসোজোম নামক যে অঙ্গাণুটা আছে সেটাও যদি দেখে যে একটা কোষ সে যেই কোষের ভিতরে আছে সেই কোষটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের দিকে যাচ্ছে, অনিয়ন্ত্রিত মাইটোসিসের দিকে যাচ্ছে বা হচ্ছে ক্যান্সার সৃষ্টির দিকে যাচ্ছে, তখন তখন যেই জিনিসটা হয় সেই সিগন্যালটা চলে আসে হচ্ছে লাইসোজোমের কাছে। বিভিন্ন পাথওয়েতে সেই সিগন্যালটা কোথায় চলে আসে? লাইসোজোমের কাছে চলে আসে। তখন এই যে লাইসোজোম, সে একটা পদার্থ বা একটা প্রোটিন তৈরি করে, যে প্রোটিনটার নাম হচ্ছে ক্যাটহেপসিন। যে প্রোটিনটার নাম হচ্ছে কি? ক্যাটহেপসিন। এগুলো তোমাদের মনে রাখার দরকার নাই, একটু বোঝার জন্য বা জিনিসটা হচ্ছে ফিল করার জন্য হচ্ছে ভাইয়া তোমাদেরকে বলতেছি। লাইসোজোম এই জিনিস বুঝতে পারলো যে এই যে কোষ, যে কোষের ভিতরে আমি আছি সেই কোষ তো যাইতেছে ক্যান্সারের দিকে, তো ক্যান্সার হইলে তো এই মানুষটা বাঁচবে না, সুতরাং এই মানুষটা যাতে বাঁচে সেজন্য আমি এই কোষটাকে ধ্বংস করে দিব, এই সম্পূর্ণ কোষটাকে ধ্বংস করে দিব। সে কিভাবে কোষটাকে ধ্বংস করে? সে একটা প্রোটিন তৈরি করে, যে প্রোটিনটার নাম হচ্ছে ক্যাটহেপসিন। এই ক্যাটহেপসিন প্রোটিনটা চলে যায় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। এই ক্যাটহেপসিন প্রোটিনটা চলে যায় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে হচ্ছে নিজস্ব বৃত্তাকার ডিএনএ। ডিএনএ মানেই হচ্ছে তার ভিতরে থাকে জিন, ডিএনএ মানে হচ্ছে তার ভিতরে কি থাকে? জিন থাকে। সো সেই যে জিন, কিছু জিন হচ্ছে তখন কি তৈরি করবে? আরেকটা প্রোটিন তৈরি করবে, আরেকটা প্রোটিন। মাইটোকন্ড্রিয়ার যে বৃত্তাকার ডিএনএ, সেই ডিএনএ এর মাঝে যে জিনগুলো আছে সেই জিনগুলো আরেক ধরনের প্রোটিন তৈরি করবে, যেই প্রোটিনগুলোকে বলা হয় কাসপেস প্রোটিন। যে প্রোটিনগুলোকে কি বলা হয়? কাসপেস প্রোটিন বলা হয়। এই কাসপেস প্রোটিন গিয়ে দেখা যায় যে কোষঝিল্লি যেটা আছে সেটাকে হচ্ছে তার পারমিবিলিটি বাড়ায় দেয়, বা হচ্ছে এর যে গুরুত্বপূর্ণ যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেগুলোকে ধ্বংসপ্রাপ্ত করে দেয়, এবং আলটিমেটলি সম্পূর্ণ যে কোষটা আছে সেই কোষটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। ঠিক আছে? যেই কোষের মাঝে গ্যাঞ্জাম আছে সেই কোষটা এরকম ভাবে কিন্তু হচ্ছে তোমার কি হয়ে গেল? সেই কোষটা কিন্তু হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। সো এই যে কোষটা ধ্বংসপ্রাপ্ত হইল, সেই ঘটনাটা সেই ঘটনাটা মানে কোথা থেকে সূচনা হয়েছিল? সূচনা কিন্তু করছিল হচ্ছে লাইসোজোম বা বিভিন্ন জিনিস। পাশাপাশি এক্সিকিউশন বা কাজটা হচ্ছে করছেটা কে? এই কোষটাকে ধ্বংস করার কাজটা কে করছে? দেখো, ধ্বংস করার কাজটা করছে কিন্তু কাসপেস এনজাইম। এই কাসপেস এনজাইমটা কোন জিনিসটা থেকে তৈরি হইছে? তৈরি হইছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকা এই বৃত্তাকার ডিএনএ থেকে। ডিএনএ এর মাঝে কি ছিল? জিন ছিল। সো ওই জিন যে রেগুলেশনের মাধ্যমে বা একটা নিয়ন্ত্রিত পথের মাধ্যমে সম্পূর্ণ কোষটাকে হচ্ছে ধ্বংস করে দিল, সেই জিনিসটাকে বলা হয় জেনেটিক্যাল সেল ডেথ। সেটাকে কি বলা হয়? জেনেটিক্যাল সেল ডেথ। এই যে জিনগুলা, সেই জিনগুলা থেকে একটা প্রোটিন তৈরি হয়েই তো সেই প্রোটিনটা কোষটাকে ধ্বংস করে দিল। সেই জন্য এই যে কোষের মৃত্যুটা আছে সেই মৃত্যুটাকে বলা হয় জেনেটিক্যাল সেল ডেথ। ঠিক আছে? কিংবা এটারই অপর নাম হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস। সো এই অ্যাপোপ্টোসিসে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? লাইসোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং পাশাপাশি হচ্ছে মাইটোকন্ড্রিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে? সো কাহিনী বুঝছো? মানে আমি ডিটেইলসে বা ডিপে কেন গেলাম? কারণ তোমাদের বইতে হচ্ছে এই কাহিনীগুলো নাই যে এটা থেকে এটা তৈরি হয়, এটা গিয়ে এটা এই কাজ করে, এই কথাগুলো নাই। তোমার বইতে জাস্ট বলা হয়েছে লাইসোজোম সেটা অ্যাপোপ্টোসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মাইটোকন্ড্রিয়া সেটা অ্যাপোপ্টোসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাট কিভাবে? সেই জিনিসটা ভাইয়া কিন্তু দেখাই দিছি। সো এই ক্যাটহেপসিন বা হচ্ছে কাসপেস এগুলোর কথা জানার দরকার নাই। এখন আপাতত মনে রাখতে পারবে আশা করি ইনশাল্লাহ যে লাইসোজোম এবং মাইটোকন্ড্রিয়া সেটা জেনেটিক্যাল কোষের মৃত্যু বা অ্যাপোপ্টোসিসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে আশা করি হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার ইনশাল্লাহ। ঠিক আছে? সো এই কোর্সে আমি এটাই চেষ্টা করব যেন তোমার প্রত্যেকটা জিনিস যাতে একদম মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় ইনশাল্লাহ। ঠিক আছে? বাকি যে অংশগুলো আছে এন্ডোসিম্বায়ন কেন বলা হয় বা হচ্ছে এর ভিতরে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সে কিভাবে ভূমিকা পালন করে সেগুলো গত ক্লাসে অলরেডি পড়াই ফেলছি, সুতরাং এগুলো আজকে আর পড়াচ্ছি না। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে আমরা সাইটোপ্লাজমের যে অংশটা
বা সাইটোপ্লাজমিক অঙ্গাণুর যে অংশটা আছে সেই অংশটা শেষ করে ফেললাম। আশা করি এতদিন যা যা পড়াইছি তোমাদেরকে সেগুলা বা সেই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করে থাকলে তোমাদের কিন্তু এই অংশগুলোতে একদমই আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। সো এটা যদি একটা কোষ হয়, সেই কোষের মাঝে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের বাইরে যত এলাকা আছে, ঠিক আছে, যত রকমের কোষীয় অঙ্গাণু টঙ্গাণু আছে সবকিছু সম্পর্কে আমরা কিন্তু জেনে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই নিউক্লিয়াসের ভিতরে ঢোকা, কোষের গঠন চ্যাপ্টারটার নাম। সুতরাং কোষের মাঝে যেই অংশগুলো আছে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। সো আমরা এই অংশগুলো শেষ করে ফেলছি। এবার আমরা নেক্সট ক্লাসে কোথায় ঢুকবো? নেক্সট ক্লাস আমরা ঢুকবো হচ্ছে এই নিউক্লিয়াসের ভিতরে, ঠিক আছে। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি হচ্ছে আজকের ক্লাসটা একদমই ক্লিয়ার হয়ে গেছে। তোমরা এরকম ভাবেই বায়োলজির প্রত্যেকটা জিনিস যদি আমার কাছে সহজে বুঝে হচ্ছে তুমি ক্লিয়ার হইতে চাও, তাহলে দ্রুত হচ্ছে এনরোল করে ফেলো আমাদের এইচএসসি 2027 ব্যাচের সাইকেল ওয়ানে। সাইকেল ওয়ানে কিভাবে ভর্তি হবা এই ভিডিও ফার্স্ট কমেন্টটা চেক করো। চেক করলেই হচ্ছে সেখানে কোর্সে কিভাবে ভর্তি হবা সেটা সব ডিটেলস দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানেও কোথাও থাকার কথা। সো সিম্পলি জাস্ট হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে জানালেই হবে যে ভাইয়া আপনার এইচএসসি 2027 ব্যাচের সাইকেল ওয়ানে ভর্তি হতে চাই, কিভাবে ভর্তি হবো সেই ডিটেলসটা বলেন। অথবা হচ্ছে গুগলে চলে যাবা, গুগলে গিয়ে সার্চ দিবা বায়োলজি আড্ডা লিখে, biologyadda.com গেলেই কিন্তু তুমি আমার এইচএসসি 27 কোর্সে কিন্তু ভর্তি হতে পারবা, ঠিক আছে। সো যত তাড়াতাড়ি পসিবল দ্রুত হচ্ছে আমাদের এইচএসসি 27 সাইকেল ওয়ানে ভর্তি হয়ে যাও। একদমই ডিটেলসে সহজ ভাষায় মজার সাথে হচ্ছে ভাইয়া কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাদেরকে সাইকেল ওয়ানে বুঝাচ্ছি। সো দ্রুত হচ্ছে সাইকেল ওয়ানে ভর্তি হয়ে যাও। তোমাদের সাথে দেখা হবে সাইকেল ওয়ানের কোনো একটা ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করতে হবে। আসসালামু আলাইকুম।